আর হাহাকার নয়, এবার শুধু আনন্দ আর আনন্দ। মালিনী আজ 25 বছরে পা দিয়েছে, আর ওকে দিয়ে এই নতুন দলিলে সই করে কাল থেকে এই বিশাল সম্পত্তির মালিক হব আমি। হাস হাস, যতবারই শেষে নেই, আমার কিন্তু হাসার সময় নেই। হাতে আমার অনেক কাজ। নতুন করে একটা দলিল বানিয়েছি, এই দলিলে মালিনীকে দিয়ে সই করানোর দায়িত্ব কিন্তু তোর। মালিনীকে দিয়ে সই তো আমি করাবো, কিন্তু তার আগে বলো তো বাবা, ওই দলিলটা তুমি কার নামে বানিয়েছো? তুই কি মনে করেছিস মেনকাকে আমি সম্পত্তির ভাগ দেবো? না রে না, আমি কৈলাস, কৈলাস দাস। নিজে খাই শ্বাস আর অন্যকে দি আছলা বাস। তাই শ্বাস খেতে দলিলটা বানিয়েছি আমি নিজের নামে। আর আমিও একটা দলিল বানিয়েছি বাবা, সেটা বানিয়েছি আমার নামে। তোর নামে বানিয়েছিস কেন? আরে আমার মৃত্যুর পর সব সম্পত্তির মালিক হবি তো তুই। সেই জন্য কাজটা একটু আগে ভাগে এগিয়ে রাখলাম। আচ্ছা বাবা, এই বয়সে তোমার এত সম্পত্তির লোভ কেন বলো তো? তুমি তো এই বয়সে লোভ লালু সব হোক গ্লাসকে ত্যাগের খাতায় খরচ করে দিয়ে একটু ধর্মে করবে মন দিতে পারো না, ত্যাগের খাতায় লোভ লালসা ভোগ বিলাসকে খরচ করবো বলেই কি 25টা বছর আমি অপেক্ষা করে আছি। না রে না, একটা দিন অন্তত একটা দিন এই সম্পত্তির মালিক না হতে পারলে আমি যে মরেও শান্তি পাবো না রে শঙ্কর। বাবা, মরার সময় শান্তি ও শান্তি বলে কিচ্ছু থাকে না। আচ্ছা বাবা, আমি হচ্ছি তোমার একমাত্র ছেলে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মৃত্যুর পর তোমার আত্মা শান্তির জন্য তোমার চিতাটা আমি চন্দন কাঠে সাজিয়ে দেবো। এই শঙ্কর! হ্যাঁ, আমি শঙ্কর, সারা বাঘের চেয়ে ভয়ঙ্কর। বাপ হয়ে ছেলেকে ফাঁকি দিয়ে সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখা তুমি বন্ধ করো। এতকাল আমি স্বপ্ন দেখেছি, এবার সেটাকে আমি সার্থক করব। আর সেটা করার জন্য আমার ইচ্ছার বিরুদ্ধে বাড়িতে কোনো কাজ হয়নি, আর আজও হবে না। কেন ভুলে যাচ্ছিস আমি তোর বাবা? আর ভুলিনি বলেই তো যোগ্য বাবার যোগ্য ছেলে হওয়ার চেষ্টা করছি। তাই তোমাকে টপকে যাওয়াই হলো আমার জীবনের একমাত্র লক্ষ্য। শঙ্কর! হ্যাঁ, আমি শঙ্কর। আচ্ছা বাবা, তুমি হলে আমার জীবনের আদর্শ, আবার তুমিই হলে আমার জীবনের প্রতিপক্ষ। তাই বাপ ছেলের লড়াইতে জিতবো আমি, আর ছেলের কাছে হার মানাটা তোমার কাছে হবে গর্বে। এই হারামির বাচ্চা, তুই কাকে হারাতে চাইছিস? কেন ভুলে যাচ্ছিস শয়তানের পাঠশালায় আমি হচ্ছে তোর সাক্ষাৎ গুরুদেব। আর তোমার পাঠশালায় পড়েছি বলে তো ছাত্র হয়ে গুরু মারা বিদ্যাটা আমি ভালো করেই রপ্ত করেছি। তুমি যদি হারামির হ্যান্ড বাক্স হও, তাহলে আমি হলাম সেই বাক্সের তালা চাবি। তাই এখন থেকে এই বিশাল সম্পত্তির মালিক তুমিও নও আর পিসিও নয়। কাল থেকে এই বিশাল সম্পত্তির মালিক হব আমি। তোর শখ কোনোদিন পূরণ হবে না রে শঙ্কর। তোরা বাপ বেটা মিলে আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু পুলিশের কাছে সব ফাঁস করে দেবো। ফাঁস পুলিশের কাছে যাবে? তবে যাও, আর তুমি যদি পুলিশের কাছে দাও তাহলে মালিনীকে খুন করার অপরাধে তোমাকে যে জেলে যেতে হবে পিসি। কি বলছিস শঙ্কর? জেলে আমি একা যাব না রে, জেলে গেলে 3 জন মিলেই যাব। আর সেখানে গিয়ে চাকরি পেছবো চাকরি। তার আগে গলার আওয়াজটা আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। এতদিন পর আমার লাভের নৌকোটা ঘাটে এসে লেগেছে, তাকে এভাবে ডুবিয়ে দিস না শঙ্কর। আমি তো তোমাকে সেই কথাটাই বলতে এসেছিলাম দাদা। এতদিন তোমার সব কাজের সঙ্গে ছিলাম, আজ আবার এক যাত্রায় পৃথক ফল হবে কেন? একটু অভিনয় করলাম তাতেই তুমি ঘাবড়ে গেছো? হ্যাঁ, তোমার খুব লেগেছে না? ওই ব্যথার জায়গায় একটু মোলায়েম করে হাত বুলিয়ে দিও। না থাক, তোকে আর দরদ দেখাতে হবে না। একটা কথা কান খুলে শুনে রাখ, আমাকে কখনো অভিনয় শেখাতে আসিস না। আমি তাহলে তোকে অনেক বড় অভিনয় শিখিয়ে দেব। সব কথা বাদ দে তো, আবার দলিলটা নতুন করে কিভাবে লেখা হবে সেটাই বল। বাহ, যেই মালিনীর সম্পত্তি অধিকার পেয়ে গেছে এমনি কালনিমির মতো লঙ্কা ভাগ করতে শুরু করে দিয়েছো। কালনিমি হয়ে আমি একাই স্বর্গে যাব না রে বন্দিতা, তোর জন্য কিছু রেখে যাব। কিন্তু সেই সোনার লঙ্কা চাই কিনা তুমি কি একবার জানতে চেয়েছো মা? চাইবে প্রত্যেক ছেলে মেয়ে তার মা বাবার কাছ থেকে টাকা পয়সা বিষয় সম্পত্তি পাওয়ার আশা করে। আমি আশা করি।
আমি আশা করি বাবা মায়ের একটা পরিচয়, যে পরিচয়টা 5 জনের কাছে গর্ব করে বলা যায়। কেন তুইও গর্ব করে বলবি তুই সদানন্দ সামন্তের কি মেয়ে? করে বলবো মা? আজ পর্যন্ত যার নিজের মেয়ে যে অধিকার পেল না, আমি বাইরে থেকে এসে কেমন করে দাবি করব? বোকার মতো কথা বলে না বন্দিতা। এত টাকা পয়সা গয়নাগাটি নিয়ে রাজপ্রাসাদে বসে আছো, তবু তুমি সুখী হতে পারলে না কেন? সুখটা কোনো বেবি ফুড নয় যে ইচ্ছে হলে বোতলে করে খাইয়ে দেবে। শুনলে শুনলে দাদা শুনলে, যার জন্য করি চুরি সেই বলে চোর। কত কষ্ট করে ওকে আমি মালিনীর আসরে বসালাম, আর ও কি না একটা ভিখারিনীকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে তাকে রাজ সিংহাসনে বসালে সে সুখী হতে পারে না। মানুষকে জোর করে গীতা ভাগবত মুখস্থ করানো যায়, কিন্তু তার গোত্র বদলানো যায় না। ওই সামনে আমাদের কোনো মাথা ব্যথা নেই, হাতে আমার অনেক কাজ। আজকে মালিনী সব সম্পত্তির মালিক হয়েছে, তাই আমি যাচ্ছি উকিল বাবুর অফিসে কারখানার বিষয় সম্পত্তির দলিলগুলো ফিরিয়ে আনতে। হ্যাঁ শঙ্কর, যাওয়ার আগে তোকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। তুই একটু ওই সিবিআইটার উপর নজর রাখবি। হ্যাঁ, ওকে কিছুতেই মালিনীর সঙ্গে দেখা করতে দিবি না, কিছুতেই না। মালিনী কোথায় রে বন্দিতা? মালিনী আজ 25 বছরই পা দিয়েছি, তাই চরণ কাকাকে নিয়ে মন্দিরে পুজো দিতে গেছে। তাই নাকি? শঙ্কর, তোর কিন্তু মালিনীর সঙ্গে যাওয়া উচিত ছিল। বলা যায় না, চরণ হয়তো আবার মালিনীকে নিয়ে কোথাও পালিয়ে যাবে না তো? কি হলো, তুই চুপ করে আছিস কেন শঙ্কর? আমি সারা বাঘের চেয়ে ভয়ঙ্কর। এই কথাটা চরণও জানে আর মালিনীও জানে, তাই শত অত্যাচার করলেও তারা ওই বাড়িতে মুখ বুজে চুপচাপ পড়ে থাকবে। তাছাড়া মালিনী বাইরের জগৎ থেকে ভীষণ ভয় করে। তবু সাবধানের মান নেই, ব্যাপারটা আমি খোঁজ নিয়ে দেখছি। শোন বন্দিতা, বলো মা। আমি রূপককে এখানে পাঠিয়ে দিচ্ছি, তুই ওকে নিয়ে একটু নদীর ধার থেকে বেরিয়ে আয় মা, নদীর ধার থেকে বেরিয়ে আয়। এই নদী, এই পাহাড়, এই ঝর্ণা আমার হৃদয়টাকে সবসময় রঙিন করে রাখে। আর রূপক, আমি ভুলে গেছি ও মালিনীর সঙ্গে দেখা করতে এই বাড়িতে এসেছে। রূপককে রোজ বেড়াতে নিয়ে গিয়ে আমি ওর ভালোবাসায়, আমার ভালোবাসার অনাধিকার কবেই যে প্রবেশ করে ফেলেছি তা আমি নিজেই জানি না। জানি জানি ওকে নিয়ে আমার স্বপ্ন দেখা অন্যায়, তবু রোজ রাতে ওকে নিয়ে আমি স্বপ্ন দেখি। আমি ওকে জড়িয়ে ধরে বলছি, আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। কান পেতে রাখি শুনতে যে কথা, কান পেতে রাখি শুনতে যে কথা, সে কথা এখনো শুনি না। কেন শুনি না? আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। মন ভ্রমরা গুনগুনিয়ে কতবার গাইছে কাছে শুনিয়ে। মন ভ্রমরা গুনগুনিয়ে কতবার গাইছে কাছে শুনিয়ে। তুমি যে গোলাপ তাই পাপড়ি মেলেছো, তুমি যে গোলাপ তাই পাপড়ি মেলেছো, সে কথা কেন যে বোঝো না, কেন বোঝো না? আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। রূপক, রূপক, কোথায় চলে গেলে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কেন আমি তোমাকে দেখতে পাচ্ছি না? এই তো আমি তোমার সামনে। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কি ব্যাপার?
তোমাকে এমন দেখাচ্ছে কেন? নিশ্চয়ই স্বপ্নে করেছিলে। স্বপ্ন? কই না তো, আমি তো। তোমাকে আর কিছুই বলতে হবে না, আমি যা বুঝার বুঝে গেছি। কি বুঝেছো? তোমার মা আমাকে তোমাদের বাড়িতে ডেকেছিল, সেটা তুমি জানতে না, তাই হঠাৎ আমাকে দেখে তুমি এমন আচরণ করছো। মা তোমাকে এই বাড়িতে কেন ডেকে পাঠিয়েছিল? সেটা তোমার মাই বলতে পারবেন, কিন্তু তোমাদের বাড়িতে আসার জন্য আমি অনেক দিন ধরে গুসগুস করছিলাম। ফুসফুস করছিলে কেন? বারে আমি কাদের বাড়ি অতিথি হয়ে এসেছিলাম, যাওয়ার সময় স্মৃতি ছিল নিয়ে হবে না। এই বন্ধু, এই শোনো, তোমাকে দিয়ে এই বাড়ির একটা ছবি তোলা শুরু করি। না না, আমি নিজের ছবি তোলা পছন্দ করি না। জানি নকল জিনিসের উপর তোমার কোনো আকর্ষণ নেই, তবু তো নকল রাজপ্রাসাদে নকল রাজরানী হয়ে বেঁচে আছি। সবাই এইভাবে বেঁচে থাকে বন্দিতা, মনের মতন জীবন কেউ পায় না। তাই তো কবিগুরু বলেছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, আর যাহা পাই তাহা চাই না। জীবনটা কবিতা নয় রূপক, তাই তো মনটা মাঝে মাঝে বিদ্রোহী হয়ে ওঠে। এই মেকি রাজকুমারীর খোলস ছেড়ে শোষণের রাজপ্রাসাদ থেকে দূরে দূরে কোথাও পালিয়ে যায়। পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না পন্ডিতা, এই স্বার্থপরতা ফান সব জায়গায় পাতাচ্ছি। তাতে মনে করো না, মানুষের জীবনটা খুব ছোট্ট, যে কোনোদিন বাঁচবো সব দুঃখ কষ্টকে ভুলে গিয়ে হাসি আনন্দে বেঁচে থাকবো। তুমি ঠিকই বলেছ রূপক, দুঃখ কষ্ট এমন একটা সাপ, সে যে কোনো না কোনোভাবে এই সুখের ঘরে ঢুকবে। তাই জীবনকে বাঁচাতে হলে নাচে গানে সুরে ওই দুঃখের সাপটাকে নাচাতেই হবে, তবেই জীবনে পাওয়া যাবে ভীষণ মজা। ভীষণ মজা। আরে বন্দিতা, চললে কোথায়? বন্দিতার মনটা তুমি ঘুরিয়ে দিতে পেরেছো রূপক। একদম চিন্তা করবে না মিসেস সামন্ত, বন্দিতার আপনাদের বিরুদ্ধে একটা কথা বলবে না, ওকে আমি সবসময় হাসি আনন্দে মাতিয়ে রেখেছি। সে তো খুব ভালো কথা, তবে দাদার মুখে শুনলাম তুমি নাকি টাকা নিতে রাজি হওনি। টাকাচ্ছে আমার একটা দামি জিনিসের উপর নজর পড়েছে। টাকার চেয়ে দামি জিনিস, সেটা আবার কি? ধরুন, আমি যদি আপনার মেয়ে বন্দিতাকে চাই। বন্দিতাকে? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই বাবা, তোমার মতো পুলিশ জামাই হলে আমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যাই, বন্দিতাকে আমি সুখবরটা দিয়ে আসি। মাসিমা, মরে যাব আমি না, আমি না সত্যি সত্যিই মরে যাব। এই বাড়িতে যাবার দম বন্ধ হয়ে আসছে গো। এখানে এখানে ওই চরণ কাকা ছাড়া আমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। তবে আরেকজন আছে, সে না আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে আমাকে আদর করে। সে হলো আমার ওই উকিল কাকা গো, আমার ওই উকিল কাকা। কিন্তু সে তো এখানে থাকে না, কই সে তো আর এলো না, আমায় ভালোবাসলো না। সবাই স্বার্থপর, সবাই বলছে আজ নাকি আমার 25 বছর পূরণ হয়েছে গো, তাই আমি খুব সুখী, খুব সুখী। আমি সুখী, কত সুখী, আমি সুখী, কত সুখী। এমন সুখী হয় রজনা, আমি সুখী, কত সুখী, আমি সুখী, কত সুখী।
তো আমি এসেছি রে মা। তুমি এসেছো কাকা, তুমি এসেছো? তোর পাগলি, আজকের দিনে কেউ দুঃখের গান গায়? হয়তো তোর 25 বছর পূরণ হয়ে গেছে, এবার থেকে তুই সব কিছু ফিরে পাবি রে মা, সব কিছু ফিরে পাবি। কাকা কান্দিস না রে, মুছরে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কাকা কান্দিস না রে, মুছরে নয়ন, কান্না হাসির খেলা, তো জীবন, কান্না হাসির খেলা, তো জীবন। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা বেদনায় হৃদয় তো আসবে। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভরা বেদনায় হৃদয় তো আসবে। আবার সুখের ছোঁয়া দিয়ে যাবে। কাকা কান্দিস না রে, মুছলে নয়ন, কান্না হাসির খেলা, তো জীবন, কান্না হাসির খেলা, তো জীবন, কান্না হাসির খেলা, এই তো জীবন। উকিল কাকা, উকিল কাকা, উকিল কাকা! ওই কোথায় তোর উকিল কাকা? সে তো এখানে নেই। কিন্তু সে তো আমার সঙ্গে ছিল। ভুল দেখেছিস তুই, কারণ উকিল বাবু তোকে খুব ভালোবাসে তো, তাই ওর কথা ভাবতে গিয়ে তুই হয়তো ওকে দেখতে পেয়েছিলি। এসব ছাড় তো মা, চল চল আমরা এখন মন্দিরে যাই। চল। না 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 না, আমি বাইরে যাবো না গো, আমি বাইরে যাবো না। বাইরে যে ভীষণ ভয়। আরে ভয় কিসের রে মা, আমি তো তোর সঙ্গে আছি। দেখবি বাইরে গেলে মনটা খুব ভালো হয়ে যাবে। চল মা চল, মন্দিরে যাই চল। একই চরণ, ওখানে কোথায় যাচ্ছ? আচ্ছা আমার মালিনী মা 25 বছরে পা দিয়েছে, তাই তো ওকে নিয়ে আমি মা কালীর মন্দিরে পুজো দিতে যাচ্ছি। কিন্তু বন্দিতা যে বললো তোমরা অনেক আগেই মন্দিরে পুজো দিতে চলে গেছো। কি করে যাব? আমার মালিনী মা তো বাড়ির বাইরে যেতে ভীষণ ভয় করছে। এই দেখো না, এখনো সে কেমন ভয় পাচ্ছে। তাহলে থাক, আজ আর বাড়ির বাইরে যেতে হবে না চরণ কাকা। কি বললে, কি বললে তুমি আমাকে চরণ কাকা? হ্যাঁ কাকা, হ্যাঁ। এতদিন বাবার পিসির চাপে পড়ে আমি তোমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, তাই তো আজ আমি তোমার পায়ে ধরে ক্ষমা। না, ছি ছি দাদা বাবু, তুমি আমার পায়ে হাত দিও না। আজ যদি তোমার পায়ে হাত না দিই, তাহলে পরের জন্মেই নরকেও আমার ঠাঁই হবে না। তাই আজ শুধু তোমার পায়ে নয়, আজ আমি মালিনীর পায়ে ধরেও ক্ষমা চাই। আমি কিছু করিনি গো, আমি কিছু করিনি। আমি বাইরে যাবো না গো, বাইরে যাবো না। আরে না না, তোমাকে বাইরে যেতে হবে না। তুমি বাইরে গেলে না, ওই মন্দিরের পাশে আমার বাবার পিছে লুকিয়ে আছে। তোমাকে দিয়ে তোমার সমস্ত সম্পত্তির কাগজে জোর করে সই করিয়ে নেবে। এ তুমি কি বলছো দাদা বাবু? বিশ্বাস না হয় তুমি নিজের চোখে দেখে এসো। জানি জানি তুমি বিশ্বাস করতে পারছো না, আর করবে বা কি করে? এতদিন তো আমার মুখ থেকে সব খারাপ কথাই শুনেছো, আজ হঠাৎ ভালো কথা বললে যে কেউ তো সন্দেহ প্রকাশ করবে। আর তুমিও করছো, তাই না চরণ কাকা? হ্যাঁ না মানে বেশ, যেতে যখন চাইছো তখন মালিনীকে সঙ্গে করে নিয়ে যাও, তবে ফিরে এসে যেন শুনতে না হয় দাদা বাবু তোমার কথা না শুনে মালিনীর মস্ত বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু আমি যে মা কালীর কাছে মানত করেছি, আমার মালিনী মার 25 বছর পূরণ হলে ওকে নিয়ে গিয়ে আমি মা কালীর মন্দিরে পুজো দিয়ে আসবো। আর আজ তো সেই দিন, তাই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি একাই চলে যাও। এখানে আমি আছি, রূপক বাবু আছে, বন্দিতা রয়েছে, আমাদের সবার মাঝখানে ও খুব নিরাপদেই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। মালিনী মা, তুই কি একা বাড়িতে থাকতে পারবি? আমি কোথাও যাবো না গো, আমি কোথাও যাবো না। ঠিক আছে রে মা, ঠিক আছে, তোকে কোথাও যেতে হবে না। আমি চট করে গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে আসি। দাদা বাবু, বলো। আমার মালিনী মা থাকলো, ওকে একটু দেখো কেমন। আরে তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না।
আজ আমার উপর ভগবান ভর করেছে, আজ আমি কাউকে অধর্ম করতে দেব না। তাহলে আমি আসি রে মা। দাদাবাবু বাড়িতে আছেন, কোনো ভয় নেই। আসি রে মা, আসি। চরণ কাকা, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তো চরণ কাকা? আসবো রে মা, আসবো। আর ওই মা কালীর মন্দির থেকে আমার জন্য ভাত আনবে তো? ভাত আমার যে বড্ড খিদে পেয়েছে গো চরণ কাকা। আনবো রে মা, আনবো। তোর জন্য ওই মা কালীর মন্দির থেকে আমি এত এত প্রসাদ নিয়ে আসবো। চরণ কাকা, তবে তুই আমায় একটা কথা দি মা, আমি বাড়ি ফিরে না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না চরণ কাকা, আর একদম কাঁদবি না। আমি আসি রে মা, আসি। চরণ কাকা, চরণ কাকা। ওই তুমি আমার দাদা? হ্যাঁ, আমি তো তোর দাদা। তাহলে তুই একটা কাজ করতো, লক্ষ্মী মেয়ের মতো এই কাগজে একটা সই করে দে। ওই কাগজে সই করে দিলে তুমি আমায় মারবে না তো? একদম মারবো না। তুমি আমায় খেতে দেবে? হ্যাঁ, খুব খেতে দেবো। তুমি আমাকে ভালোবাসবে? খুব ভালোবাসবো রে, খুব ভালোবাসবো। তুই যদি এই কাগজে সই করে দিস না, তোকে আর কেউ মারবে না, তোকে সবাই ভালোবাসবে, সবাই এত এত করে খেতে দেবে। কি মজা, কি মজা। তাহলে দাও দাও, কোথায় সই করতে হবে দাও। নে পেনটা ধর, নে তো এইখানে একটা সই করে দে। এখানে এখানে? হ্যাঁ, ওই তো, ওই তো। এইখানে একটা করে দে। কি বাবা, তোর হাতের অক্ষরটাও ভালো। দে, 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 এই পেনটা দে। ভেরি গুড। এ দাদা, তুমি না বললে ওই কাগজে সই করে দিলে আমি খেতে দেবে? কই দাও। আবার চল হাট। বাড়ির কোণে ডাস্টবিন পড়ে আছে, ওখানে কুকুর খাওয়ার পর যেটুকু অবশিষ্ট আছে সেগুলো খাবি যা। ওখানে আমি সকালে গিয়ে দেখে এসেছি গো, ওখানে কোনো খাবার পড়ে নেই। আর থাকলে না আমি তোমার কাছে চাইতাম না। দাও বলছি, ভাত দাও। ওই! একদম ভাত ভাত বলে চিৎকার করবি না, তাহলে তোর গলার আওয়াজটা আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। তাহলে তাহলে ওই কাগজটা দাও। এক ভাত দাও, না হলে কাগজ দাও। কি বললি? কাগজ নিবি? এত সাহস তো? একদম শেষ। এখন আমার হাতে এসে গেছে আলাদিনের আশ্চর্য প্রদেশ। কিন্তু এই লাশটা এখন আমি নদীর জলে ভাসিয়ে দিলাম। না না না, মালিনী কখনো নদীর জলে ভেসে যেতে পারে না, কিছুতেই না। আপনার অবিশ্বাসটা যদি সত্যি হয়ে যায় তাহলে আপনি কি করবেন কাকা বাবু? একে তুমি আমার বাড়ির ঠিকানা পেলে কি করে? বিশ্ব এখন হাতের মুঠোয় কাকা বাবু, তাই আপনার ঠিকানা খোঁজা কোনো অসম্ভব ব্যাপার না নয়। না ভাই, বুঝলাম, কিন্তু যে মেয়েটা মায়ের আদেশ ছাড়া বাইরে এক পা ফেলে না, সে হঠাৎ শিকল কেটে বাইরে এলো কি করে? দীর্ঘদিন মরচে পড়া শিকল তো, তাই শিকলটা কেটে বেরিয়ে এসেছি। আর একবার যখন ওই শিকল কেটে মুক্ত আকাশে ডানা মেলতে পেরেছি, আমাকে আটকানো কার সাধ্য? আমি তো তবু শিকল কেটে বাইরে বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু মালিনী পুজো দিতে গিয়ে নদীর জলে ভেসে গেছে, এ কথা কি সত্যি? তুমি তো এ বাড়ির মেয়ে, বলো না মা, এ কথা কি সত্যি? ওই বাড়ি থেকে সত্য মিথ্যা জানার অধিকার আমার নেই, তাই আপনার কাছে ছুটে এসেছি সত্য মিথ্যা জানার জন্য। কারণ আপনি মালিনীর জীবনে আদর্শ, বাঁচার একমাত্র আলোর প্রদীপ। আলোর প্রদীপ কেন জানি না, তোর অন্ধকার জীবনে যাতে আলোয় ভরে যায় সে চেষ্টার ত্রুটি আমি করিনি। চেষ্টা করেছেন,
কিন্তু আলোর নিচে যে অন্ধকারটা থেকে গেছে সেটা জানার চেষ্টা করেননি। আপনার জ্বালানো প্রদীপের নিচে এক দম বন্ধ করা সন্ত্রাসের ছবি, যে কোনো না কোনো ভাবেই আন্দাজ করতে পারেননি। মালিনীর জীবন যে ঠিকঠাক চলছে না সেটা আগে থেকে আন্দাজ করেছি, কিন্তু কাকা বাবু, ধোঁয়া দেখলে মনে হয় সেখানে আগুন আছে, কিন্তু সেই আগুনে পুড়ে সবকিছু ছারখার হয়ে যাওয়ার আগে ওই আগুনটাকে নিভিয়ে দেওয়া দরকার ছিল। তার মানে তুমি কি বলতে চাইছো মালিনী এই অবস্থার জন্য তুমি আমাকে দোষারোপ করছো? দোষ গুণ বিচার করার ক্ষমতা নেই কাকা বাবু, কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সে বোধটুকু আমার আছে। তাই পারলে আপনি পারবেন মালিনীকে খুঁজে বের করতে। তার জন্য যে তোমার সহযোগিতার দরকার বন্দিতা। আমি নিজেই একটা অগ্নিগিরি স্তূপের উপরে বসে আছি, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে আমার জীবনটা সংশয় হয়ে যেতে পারে। তবু মালিনীর জন্য আমি জীবন বাজি রাখতে প্রস্তুত। আমি তো চাই মেয়ে হয়ে মায়ের পাপের প্রায়শ্চিত্ত করব। প্রায়শ্চিত্ত। আমি বেশ বুঝতে পারছি মালিনীর জীবনে মস্ত বড় ক্ষতি হয়ে গেছে, কিন্তু সে ক্ষতিটা কি? আর কি ক্ষতি হয়ে গেল উকিল বাবু? তার আগে বলুন মালিনীকে আপনারা নদীর জলে ভাসিয়ে দিয়েছেন কেন? ফাঁসি দিয়েছি? আপনি কি বলছেন? ঠিকই বলছি, মালিনীকে আপনারা মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছেন। তা না হলে মেয়েটা কি বাড়ি থেকে কর্পূরের মতো উড়ে গেল? উড়ে যাবে কেন? বলছি তো মালিনী তীর্থ ভ্রমণে গেছে, আর মেয়েটাও হয়েছে তেমনি। আরে যাবি যা, আমাদের জানিয়ে যা, তা না করে বাড়ির কাউকে না জানে হুট করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তার ফল ভোগ করছে এখন আমরা। এখন এই দলিলটা নিয়ে যে কি করি? দলিল? হ্যাঁ, মালিনী একদিন আমাকে ডেকে বলল, মামা বাবু এত বিশাল সম্পত্তির দায় দায়িত্ব আমি একা সামলাতে পারবো না, আপনি বরং একটা দলিল বানিয়ে আনুন। আর তারই কথা মতো এই দলিলটা বানিয়েছি। পড়ুন পড়ুন, একটু ভালো করে পড়ে দেখুন। কিন্তু আবার কিন্তু কি? সইটা ভালো করে মিলিয়ে দেখুন এটা মালিনীর সই কিনা। সইটা যে মালিনীর হাতে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু পুরো বিষয়টা আমার কাছে কেমন গোলমেলে লাগছে। গোলমেলে লাগছে কেন? দলিলের বয়ান অনুযায়ী বোঝা যাচ্ছে যে পুরো সম্পত্তি আপনার ছেলে শঙ্করের নামে লিখে দিয়েছে। হ্যাঁ ঠিক তাই, আর এই দলিলটাই হলো তার পাওয়ার অফ অ্যাটর্নি। এইভাবে সমস্ত সম্পত্তি আপনাদের উপর দায়ভার দিয়ে মালিনী তীর্থ ভ্রমণে চলে গেল, তাও আবার আমাকে না জানিয়ে। এটা কি বিশ্বাস করা সম্ভব ম্যানেজার বাবু? বিশ্বাস করার না করা সেটা আপনার ব্যাপার। তবে মালিনী আমাকে বলেছিল প্রথমে গয়া গিয়ে তার মা বাবার শ্রাদ্ধ দেবে, তারপর মথুরা বৃন্দাবনে সব মন্দির ঘুরে ঘুরে পুজো দিয়ে তারপর বাড়ি ফিরবে। আর ফিরে এসে আইনগতভাবে সমস্ত সম্পত্তি আপনাদের নামে হস্তান্তর করে দিতে হবে, তাই তো? আমি আর কি বলি বলেন, মালিনীর যখন তাই ইচ্ছে আর দলিলটাও সেভাবেই বানানো হয়েছে, তখন তো তাই হওয়া উচিত। এখন আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আগে না ম্যানেজার বাবু, দলিল কখনো ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে না, ওটা আইনের ব্যাপার। আইন আইনের পথে চলবে। হ্যাঁ আমরা তো তাই চাই। তাই আইনের পথ ধরে আপনি সম্পত্তিটা হস্তান্তর করে দিন। না, তা হয় না। হবে না? কেন হবে না? মালিনী সই করে দিলে তো আদালত সেটা মেনে নেবে না। কি আপনি কি বলছেন? আমি বলছি না, বলছি এদেশের আইন। চুপ করুন আপনি। 2 টাকার উকিল হয়ে আপনি আমাকে আইন শেখাবেন না। আমি যেমন 2 টাকার উকিল, আপনি তেমনি 1.5 টাকার ম্যানেজার মিস্টার কৈলাস। আমি কৈলাস এগে খাই শ্বাস আর অন্যকে দিয়া ছোলা বাঁশ। এবার দেখছি আপনার জন্য বাঁশের ব্যবস্থা করতে হবে। আপনি ভুল করছেন ম্যানেজার বাবু, বাঁশ শুধু অপরের পেছনে দেওয়া হয় না, বাঁশ দিয়ে তৈরি হয় মানুষের বাসস্থান, আর বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হয় লেখার কলম। যে কলমে লেখা হয় আপনাদের মতো অপরাধীদের মৃত্যুদণ্ড। এই বিবেক বিশ্বাস। আমি বিবেক বিশ্বাস। আমি বিবেকের টানে মানুষের পাশে দাঁড়াই আর বিশ্বাসে অটল থাকি বলে আজও পর্যন্ত কোনো মাইকি লাল আমার কেশাগ্র স্পর্শ করতে পারেনি আর পারবেও না। যদি বাঁশ দিয়ে শ্বাস খেতে চান তাহলে যত তাড়াতাড়ি পারেন মালিনীকে কোর্টে নিয়ে আসুন। মালিনী যদি ফিরে না আসে? কেন ফিরবে না? তীর্থ ভ্রমণ তো একদিন না একদিন শেষ হবে, তখন সে বাড়ি ফিরে না এসে যাবে কোথায়? হ্যাঁ ফিরে আসাটাই স্বাভাবিক। তবে আমি বলছি বাই চান্সের কথা। আজকাল রাস্তাঘাটে বেরুলেই প্রায় অঘটন ঘটছে। মালিনীর ক্ষেত্রে যেমন অঘটন ঘটবেন না সেটা আমিও জোর গলায় বলতে পারবো না, আর আপনিও পারবেন না। আর যদি ওই রকম অঘটন ঘটে যায় তাহলে এই দলিলটার কি হবে? আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি ম্যানেজার বাবু, মালিনী ছাড়া এই দলিল কখনো আইনে পরিণত হবে না। আর অঘটনের কথা বলছেন, সত্যি যদি মালিনীর কোনো অঘটন ঘটে যায় তাহলে সদানন্দ বাবুর উইলের বয়ান অনুযায়ী
সমস্ত সম্পত্তি কোনো অনাথ আশ্রমে হাতে তুলে দিতে হবে। হ্যাঁ? তাই মালিনীকে যত তাড়াতাড়ি পারেন আমার কাছে নিয়ে আসুন, আর তা না হলে থু, এই দলিলের কোনো মূল্য নেই। গাধার বাচ্চা, সবার মূলেই হারামির বাচ্চা সংকটটাই দায়ী। মালিনীকে যে কোথায় পাঠিয়ে দিয়েছে কে জানে। ওই হারামির জন্য আমার 25 বছরের বাড়া ভাতে ছাই পড়তে চলেছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে আমি গুলি করেই মারবো। হ্যাঁ হ্যাঁ, ওকে আমি গুলি করেই মারবো। আমি গুলি খেতেও প্রস্তুত, বিনিময়ে আমাকে দিতে হবে 10 লক্ষ টাকা। কে দেবে? কে দেবে আমায় এতগুলো টাকা? কার বন্দুকের সামনে গিয়ে দাঁড়ালে এত সহজে এতগুলো টাকা পেয়ে যাবো? এই দিশাহীন অন্ধকার আমি পথ হাঁটতে বেড়াচ্ছি, কিছুতেই সে পথের সন্ধান পাচ্ছি না। চিরদিন আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ কাছে আসে। চিরদিন আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমার আলো, কখনো আমার ঘরে ঝুলছে ওঠে। চিরদিন আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ কাছে আসে। কেউ তো প্রদীপ কাছে আসে। কেউ তো প্রদীপ কাছে আসে না। এই ঈশ্বর, তুমি আমাকে একটা পথ দেখাও, পথ। ঈশ্বর কি করে পথ দেখাবে জয়ন্ত? মানুষ আজকাল যে পথে চলছে, ঈশ্বর তাই দেখে তার নিজের পথে ঠিকানাই খুঁজে পাচ্ছে না। তুমি আমার অসুস্থ শরীরে বাইরে বেরিয়ে এসেছো কেন? চলো ঘরে চলো, খেতে শুয়ে পড়বে, চলো। ও তুমি চুপ করো, চুপ করো। যে মানুষটা নিজের বউ ছেলে মেয়ের মুখে খাওয়ার তুলে দিতে পারে না, তার খাওয়া পড়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তো এই সংসারে একটা বোঝা, বোঝা, শুধু বোঝা। এইভাবে ভেঙে পড়বেন না, আমি সমস্যায় এইভাবে ভেঙে পড়বেন না। জীবন যুদ্ধে যদি নিজেকে পরাজিত সৈনিক ভেবে বসেন, তাহলে আপনার সাথে সাথে পরিবারে যারা লড়াই করছে তারা তো লড়াই করে মানসিকতাটাই হারিয়ে ফেলবে। কতদিন লড়াই করে মানসিকতাকে ধরে রাখতে পারবো বাবা? আসলে আসলে আমাদের সংসারে এমন কোন অশুভ শক্তি নজর পড়েছে যে এমন সাজানো সংসারটা ধীরে ধীরে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। আমি সেই অশুভ শক্তি সাধনা, আজ আমারই জন্য এই সংসারটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। আমি বললে হয়তো এই সংসারটা একটু হালকা হবে। এমন কথা বলবেন না, আমি সমস্যা এমন কথা বলবেন না। নন্দিনী গেছে খোকনকে ফিরিয়ে আনতে, আর সে না ফিরে আসা পর্যন্ত আপনিও তো একটু চুপ করে থাকুন। আমি চুপ করে থাকলে তো পাড়া প্রতিবেশীরা চুপ করে থাকবে না, সবাই চিৎকার করে বলবে ভুবন চ্যাটার্জি ছেলে একটা সমাজ বিরোধী। সে রাতের অন্ধকারে গুন্ডামি করে টাকা রোজগার করে। ছি বাবা, নিজের ছেলে নামে অসামাজিক কথা বললে নিজের মান সম্মান কখনো বাড়বে না বাবা। তার চেয়ে ভেতরে যাও, গিয়ে খাবারটা খেয়ে নাও। না আমি খাবো না বাবা। তার আগে বল, রোজ রাতে তুই কোথায় যাস? বাবা, এটা জানার কি একান্ত প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন, প্রয়োজন, প্রয়োজন। জয়ন্তদা, সবকিছু গোপন করে শুধু শুধু ব্যাপারটাকে তুমি জটিল করে তুলছো। এতগুলো মানুষ তোমার জন্য উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে, আর তুমি তাদের কথার গুরুত্ব না দিয়ে তোমার কাজের জায়গাটাকে রহস্যময় করে তুলছো। এমনিতে তোমাদের বাসস্থানে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে, আর সেই কারণে মেসমশা মানসিকভাবে বিপর্যস্ত। ওনাকে সুস্থ রাখতে হলে তোমার আসল সত্যিটা প্রকাশ করা উচিত। সত্যিটা জানার মতো মনের জোর আমাদের বাড়ির কারণ নেই জয়ন্তদা। অজুহাত, শুধু অজুহাত। শোন খোকন, আমরা না খেয়ে মরবো, দেবো তোর পাপের টাকা আমরা নেব না, নেব না, নেব। বাবা, মা, তুই একদিন এই বাড়ি ছেড়ে চলে যাবি বলেছিলি না? আমরাই তোকে বারণ করেছিলাম। আজ আমি বলছি, এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা খোকন, বেরিয়ে যা। এই বাড়ি থেকে তুই বেরিয়ে
বেরিয়েছে। খোকন এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না মা, দিদি কারণ ও কোনো অন্যায় কাজ করেনি। তাহলে বলো, তুমি যে সত্যের সন্ধানে গেছিলে সে আসল সত্যটা কি? না দিদি না, সত্যিটা তুই বলিস না দিদি, সত্যিটা তুই বলিস না, তাহলে যে বাবা মার কাছে মুখ দেখাতে পারবো না। তুই আমাকে বাধা দিস না রে ভাই, আজ বাড়ির সবাইকে জানতে হবে তুই কি কাজ করিস। না জানো বাবা, জানো মা, রোজ সন্ধ্যাবেলা বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে খোকন কি কাজ করে তোমরা জানো? কি কাজ করে? ও যে ধাবার হোটেলে এঠো বাসন মাজে। এতে কি করেছিস খোকন? এতে কি করেছিস? এছাড়া যে অন্য কোনো উপায় ছিল না মা। এই যোগ্যতায় চাকরি কে দেবে, তাই সংসারে কথা ভেবে, এই সংসারের কথা ভেবে তুই আটটে সব বাসন মাজছিস খোকন? বাবা ওরে খোকন, মাঝ সমুদ্রে যখন জাহাজ ডুবে যায়, নাবিক শক্তিশালী হয়েও খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে। বাবা তুই তো আমাদের বাঁচানোর জন্য সাহায্য করেছিস রে বাবা, তোকে আমার বুক থেকে সরিয়ে দিলে আমি যে ডুবে যাবো রে খোকন, বাবা আমি যে ডুবে যাবো। বাবা হায় বাবা, হায় রে খোকন, যা ভাই যা, তুই বাবার আমার কাছে যা, কাছে আয় যা বাবা। ভাই যা, যা বাবা, যা ভাই। আয় বাবা। বাবা নন্দিনী, তুমি আমায় ক্ষমা করে দাও বাবা, আমার সোনা। তুমি আমায় ক্ষমা করে দাও। ক্ষমা নয় রে খোকন, ক্ষমা নয়, তুই তো আমাদের জমানো মানিক, তোকে আমার হৃদয় সিন্ধুকে বন্দি করে রাখতে হয়। বাবা সত্যি আজকের দিনে খোকন এক উজ্জ্বল উদাহরণ। খোকনের মতো ছেলেরা যদি ধাবা এটো বাসন মেজে সংসারকে বাঁচাতে পারে, তাহলে সেটা অনেক বেশি সম্মানের। সার্থক তুমি বিদ্যাসাগর, তুমিই তো বলেছিলে কোনো কাজ ছোট নয়। খোকন সবার ছোট হয়েও মা, আজ অনেক বড় কাজ করেছে বাবা জয়ন্ত, তাই ওকে খাইয়ে আজ আমরা সবাই মিলে খাবো। চল চল খোকন চল, তুই আমার সঙ্গে বাড়ির ভেতরে চল খোকন, তুই আমার সঙ্গে বাড়ির ভেতরে চল। হ্যাঁ মা, তাই চলো মা, তাই চলো। খোকন, আয়। জয়ন্ত, জয়ন্ত বাবা, তোমরাও ভেতরে এসো। বাবা ভেতরে যাও না তো মুখ আমার নেই মেশমশাই। কেন নে, তুমি কি এবারে নতুন না? পুরনো বলেই তো লজ্জা দ্বিধাদ্বন্দ্বটা বেশি। এখানে আসছি অথচ তোমাদের জন্য আমি কিছুই করতে পারছি না। আর তো মাত্র কয়েকটা দিন, আর এই কয়েকটা দিনের মধ্যে 10 লক্ষ টাকা না জোগাড় করতে পারলে তোমাদের যে ভিটে মাটি চার হয়ে পথে বসতো, আর এই দৃশ্যটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখের সামনেই দেখতে হবে। তুমি আছো বলে তো বুকে বল পাই, কিন্তু তুমি বা কি করবে? 10 লক্ষ টাকা যে আমাদের ধরা ছোঁয়ার বাইরে। তবুও তো টাকাটা আমাদের জোগাড় করতেই হবে। কিন্তু কিভাবে, কিভাবে বলো? কে দেবে, কে দেবে আমাদের 10 লক্ষ টাকা? আমি দেবো 10 লক্ষ টাকা। আপনি দেবেন? কি আপনি? বিবেক বিশ্বাস। তার মানে আপনি সেই শহরে বিখ্যাত উকিল বাবু? বিখ্যাত কিনা জানি না, তবে ওকালতি করা আমার কাজ, আর ওই নামে সবাই আমাকে এক ডাকেই চেনে। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, দাঁড়ান বাবাকে ডেকে না, দিচ্ছি। তোমার বাবার সঙ্গে দেখা করতে আসিনি। আপিল করার জন্য তো কাগজপত্র পাঠিয়েছিলাম, নিশ্চয়ই সেগুলো পেয়ে ওই সব গেছেন। সব দেখেছি, এই সব কথা না ভেবে কিভাবে জায়গাটা কেনা যায় সেই কথাটাই ভাবো। কিন্তু জায়গাটা কিনতে হলে যে 10 লক্ষ টাকা প্রয়োজন, এতগুলো টাকা এত কম সময়ের মধ্যে তারা কিভাবে জোগাড় করবে? ওই যে বললাম আমি দেবো 10 লক্ষ টাকা। কিন্তু এতগুলো টাকা আপনি দেবেন কেন? স্বার্থে। স্বার্থ? হ্যাঁ, স্বার্থ ছাড়া কেউ কাউকে এত টাকা দেয় না। 10 লক্ষ টাকার বিনিময়ে আমি তোমাকে আমার স্বার্থে লাগাতে চাই। কি সেই স্বার্থ যেটার জন্য আপনি নন্দিনীকে ব্যবহার করতে চাইছেন? ওটা আমার গোপন মিশন। এই মিশন সাকসেস করতে পারলে নন্দিনী পেয়ে যাবে 10 লক্ষ টাকা। বেশ, তার জন্য আমাকে কি কাজ করতে হবে? কিছুদিনের জন্য তোমাকে বাড়ির বাইরে যেতে হবে, এ কথাটাও গোপন থাকবে, এমনকি তোমার বাবাকেও জানানো যাবে না। কিন্তু কি এমন কাজ যার জন্য আমি আমার বাবা মাকে জানাতে পারবো না? তাছাড়া বাবা মাকে না জানিয়ে বাড়ির বাইরে যাওয়া কি ঠিক হবে? অসম্ভব। কোনো কিছুর বিনিময়ে নন্দিনী এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন। তাছাড়া আপনি যত বড় উকিল হন না কেন, এই বিষয়ে আমরা কিন্তু আপনাকে বিশ্বাস করতে পারবো না। আপনার গোপন মিশন সাকসেস করতে গিয়ে নন্দিনীর যদি কোনো ক্ষতি হয়, তার বাবা মায়ের অবস্থাটা কি হবে আপনি একবার ভেবে দেখেছেন? আমি থাকতে নন্দিনীর কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। ঢাল হয়ে রক্ষা করার দায়িত্ব আমার। তবুও নন্দিনী একাই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি কি নন্দিনীকে ভালোবাসো? What? আপনি ঠিক ধরেছেন স্যার, জয়ন্ত আমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি আমার বাড়ির অবস্থা থেকে ও নিঃশ্বাস তো ভালোবাসে সারা দিনই। আজ নির্দ্বিধায় বলছি, জয়ন্তকে আমি খুব ভালোবাসি। নন্দিনী, ঠিক আছে, তোমরা যখন দুজন দুজনকে ভালোবাসো, এবার বলো আমার প্রস্তাবে তোমরা রাজি কি না? আমরা আমরা রাজি। এবার প্রস্তুত হয়ে যাও। কবে যেতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে সময় মতো আমি বলে দেব। আমার মিশন সাকসেস করতে পারলে নন্দিনীকে কেউ আটকাতে পারবে না। উকিল বাবু, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। উকিল বাবু, উকিল বাবু, জয়ন্ত, জয়ন্ত
সন্ধান করেছিলাম যেটা আমাকে আশার আলো দেখাবে, কিন্তু না চাইতে যে আমি সূর্যের আলো পেয়ে গেছি জয়ন্ত। কিন্তু ওই আলোয় যে পুড়ে মরার সম্ভাবনা আছে নন্দিনী। কি কাজ, কোথায় কাজ, আমরা কিছু জানি না। শুধুমাত্র অনিশ্চয়তার উপর নির্ভর করে আমাদের এগিয়ে যেতে হবে। তাছাড়া মাসিমা মেসোবাবুকে না জানিয়ে বাড়ির বাইরে যাওয়াটা কি ঠিক হবে? একদম নয়, কিন্তু কাজটা আমাদের ভীষণ দরকার। হাতের লক্ষ্মীকে কি পায়ে ঠেলা ঠিক হবে? বিপদের কথা জেনেও কাজটা আমাদের করতেই হবে। এর জন্য বাবা মাকে আমি ম্যানেজ করব। বাবা মাকে না হয় ম্যানেজ করে নেবে, কিন্তু উকিল বাবু ওনাকে বিশ্বাস করাটা কি আমাদের পক্ষে ঠিক হবে? জয়ন্ত, আমি রাস্তার মেয়ে নন্দিনী। মুখ দেখলে বুঝতে পারি কোন মুখটা হয় না আর কোন মুখটা মানুষের। যে মানুষটা আমাদের জন্য এত কিছু করলো তাকে অবিশ্বাস করার প্রশ্নই হয় না। তারপরেও যদি কিছু ঘটনা ঘটে সেটা আমার দুর্ভাগ্য বলে মনে করব। বেশ, তোমার আত্মবিশ্বাস আঘাত দেওয়ার মতো অধিকার আমার নেই। তুমি এগিয়ে চলো, আমি তোমার সুখ দেখতে চাই। জয়ন্ত, না না দাদাবাবু না, এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার মালিনী মা আমাকে কিছু না জানিয়ে সে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারে না। হ্যাঁ, এর পেছনে অন্য কোনো রহস্য আছে। কোনো রহস্য চন্দ্রাকা? মেয়েটা এতদিন বন্দি জীবন কাটিয়ে ঘরের বাইরে পা রেখেছে, তাই শেকল করা পাখির মতন এই মুক্ত পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। কি করে ঘুরবে? মেয়েটা তো এখানকার পথঘাট কিছুই জানে না। কোনোদিন সে বাড়ির বাইরে যায়নি, আর একা একা বাড়ির বাইরে যাওয়ার সাহস সে কোনোদিন পায়নি, আর আজও সে পাবে না। তাই বলে একটা জল জান্ত মেয়ে তো হাওয়ায় উড়ে যেতে পারে না। তাই তো আমার মন বলছে এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কে বা কারা করবে ষড়যন্ত্র? আমার মনে হয় এই ষড়যন্ত্রের পেছনে আছে ওই শঙ্করই জোর করে মালিনীকে তুলে নিয়ে গিয়ে কোথাও আটকে রেখেছে, যাতে মালিনীকে ফাঁকি দিয়ে তার বিশাল সম্পত্তি সে একাই ভোগ করতে পারে। কাজটা তো সহজ নয় জন কাকা। এদেশে পুলিশ আছে, আইন আছে, তাই বলে কেউ কারো সম্পত্তি জোর করে কেড়ে নিতে পারে না। তাহলে মেয়েটা গেল কোথায়? ওকে আমি না খাইয়ে দিলে ও একা একা খেতে পারে না, একা একা ঘুমোতে পারে না। আর সেই মেয়ে আমাকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল কেন? তাহলে এক কাজ করো চন কাকা, তুই পুলিশ কাছে গিয়ে তোমার মনের কথা সব খুলে বলো। না না দাদাবাবু না, আমি পুলিশের কাছে গেলেই আমার মালিনী মায়ের আরো বিপদ বাড়বে, আর সেই ভয়ে তো সব অত্যাচার সহ্য করে এই বাড়িতে আমি মুখ বন্ধ করে পড়ে আছি। কিন্তু শঙ্করজি সত্যি সত্যি মালিনীকে কোথাও আটকে রাখে, তার জন্য আমাদের পুলিশের কাছে যেতেই হবে। আর তুমি যদি যাওয়ার সাহস না পাও তাহলে আমি একাই পুলিশের কাছে যাব। তাই যান দাদাবাবু, তাই যান। আপনি বরং পুলিশের বড়বাবুকে টেলিফোন করে সব কথাগুলো খুলে বলুন। তুমি ঠিক কথা বলেছো চলুন কাকা, এই গেস্ট হাউস থেকে ফোন করলে কেউ কিছুই জানতে পারবে না। এক্ষুনি এই ফোনটা করি। যা বাবা, মোবাইলটা চার্জে দিয়ে গেছে। তাহলে আর দেরি করবেন না, আসুন আমার সঙ্গে ভেতরে আসুন। ওই পাশের ঘরে টেলিফোন আছে, ওখান থেকেই ফোন করবেন। আসুন। চলো। খবরদার, পাশের ঘরে যাওয়ার একদম চেষ্টা করবে না, কারণ পাশের ঘরের টেলিফোনের লাইনটা আমি কেটে দিয়েছি। কেন লাইনটা কেটে দিয়েছো? তোমরা যাতে পুলিশে খবর দিতে না পারো তার জন্য। তার মানে তুমি শঙ্করের লোক? বাজে কথা না বলে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও। বলো, কি জানতে চাও? এই বাড়িটা দেখে মনে হচ্ছে বাড়ির মালিক কোটিপতি। তাহলে তোমার কি এসে যায়? চুপ, একদম চুপ। আমাকে প্রশ্নটা করে আমার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দাও। বলো, কি জানতে চাও? তোমার কোনো ভাই বা বোন আছে? না, আমি বাবা মার একমাত্র সন্তান। গুড, ভেরি গুড। আমরা তাহলে সঠিক জায়গায় এসে পৌঁছেছি। এবার অপারেশনটা শুরু করা যেতে পারে। অপারেশনটা শুরু করবো বলতে বাইকটা ভালো করে দেখে এলাম। শালা সাবধানের মারনি। মালিনী! আর এক পা নাড়ার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। তুই কি বলছিস মালিনী মা? ও চরণ কাকা, মালিনী আমাদের সঙ্গে কোন একটা মজার খেলা খেলতে চাইছে। মজার খেলা। আর একটা কথা বললে এই মজাটাই সাজা হয়ে যাবে। তাই সাজা যদি পেতে না চাও আমার সঙ্গে চলো। কোথায়? এই মুহূর্তে তোমাকে আমরা কিডন্যাপ করলাম, তারপর তোমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে নিয়ে তোমাকে আমরা ছেড়ে দেব। আমাকে কিডন্যাপ করে শুধু শুধু পচা শামুকে পা কাটতে চাইছো মালিনী? হোয়াট? আমরা যে বাড়িতে বাস করি সে বাড়িটার মূল্য 5 থেকে 6 লক্ষ টাকা। এই কেন? তুমি কি এই বাড়ির মালিকের ছেলে নও? না,
আমি এখানে কয়েকদিনের জন্য অতিথি হয়ে এসেছি। এই রে, আমরা কি তাহলে ভুল জায়গায় এসে পৌঁছেছি? না না না, কোনো ভুল নয়, কোনো ভুল নয়। আমার মালিনী মা তো তার নিজের বাড়িতেই ফিরে এসেছে। আয় মা আয়, তুই আমার সঙ্গে বাড়ির ভেতরে আয় মা। শালা তখন থেকে শুধু মালিনী মালিনী মালিনী, বললাম তো আমি মালিনী নই, আমার নাম। এই চুপ! কেন, কি হয়েছে? আরে বাবা, এই সমস্ত কাজে এসে কোনোদিন নিজের আসল নামটা বলতে নেই। ও এই মালিনী, আমাদের সঙ্গে আমার মজা করছো কেন? আর আমাদেরকে কিছু না জানিয়ে বাড়ির বাইরে কোথায় চলে গিয়েছিলে? আরে আর কোথায় আর যাব, আমি তো আমার ঘরেই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস রে মা, একদম ঠিক বলেছিস। তুই হচ্ছিস এই বাড়ির মালকিন, আর এটা তোদের গেস্ট হাউস। এখানে তোকে একদম মানায় না। তুই বরং আমার সঙ্গে ভেতরে আয় মা। এ বুড়োটা তখন থেকে কি আবল তাবল কথা বকছে বলে তো? আমার মনে হচ্ছে মালিনী নামের কোনো মেয়ে এই বাড়ির মালকিন, আর তাকে হুবহু তোমার মতো দেখতে। আচ্ছা। তাকে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তোমাকে মালিনী ভেবে এরা ভুল করছে। কিন্তু এইসব ইনফরমেশন তো আমাদের কাছে ছিল না। আরে বাবা, আমরা হচ্ছে আদার ব্যাপারী, ওই জাহাজের খবর নিয়ে আমাদের কোনো কাজ নেই। এই সুযোগে তুমি বাড়ির ভেতরেই ঢুকে পড়ো। সেই ভালো, সেই ভালো। কি হলো রে মা, তোরা দুজনে মিলে এতক্ষণ ধরে কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিলি? যে চরণ কাকা তোকে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলো, আর আজ তার ডাকে তুই সাড়া দিচ্ছিস না মা? কেন রে মা, কেন? হ্যাঁ মালিনী, তোমার যে সত্যি সত্যি টাকা দরকার ছিল, আমার সঙ্গে কিডন্যাপের নাটক না করে তোমার উকিল কাকাকে ফোন করতে পারতে। উকিল কাকা সমস্ত টাকা দিয়ে দিতেন। না রূপক, উকিল বাবু এ বাড়ির সমস্ত পেমেন্ট বন্ধ করে দিয়েছেন। তুমি কিভাবে বেঁচে আছো? কেন মালিনী কেন বাঁচবে না? না মানে আমরা তো এতদিন খোঁজ করছিলাম, খোঁজ পাইনি, তাই ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওই, 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 ওই। আমার অ্যাক্সিডেন্ট হবে কেন? আমার অ্যাক্সিডেন্ট হবে কেন? না মানে তুমি তো আবার সাঁতার জানো না, পাশে এত বড় নদী, ভাবলাম নদীতে স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে গেছে। ঠিক বলেছেন, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমি তো ওকে নদীর পাড় থেকে উদ্ধার করে আমার বাড়িতে নিয়ে গেছি। তাই নাকি? কিন্তু তুমি কে? আমি আমি হ- আমি হলাম জয়দেব। আমি তোকে নদীর পাড় থেকে উদ্ধার করে ওষুধপত্র খাইয়ে সুস্থ করে আমার বাড়িতেই নিয়ে গেছিলাম। তাই নাকি? তবে আমার ধারণা কেউ জলের তলায় এভাবে তলিয়ে গিয়ে বেঁচে সে ফেরত আসতে পারে না। কিন্তু আমার মালিনী মা যে বেঁচে আছে তা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। হ্যাঁ, নিজের চোখে দেখতে পাচ্ছি বলতে ভীষণ অবাক হচ্ছে, কারণ ওকেই তো আমার বিশেষ প্রয়োজন। এই চল চল আমার সঙ্গে চল। আরে ফাট! আরে শালা, আরে আমি কি তোর বাপের সম্পত্তি নাকি যে এভাবে হাত ধরে নিয়ে যাচ্ছিস? এই শয়তানি, তুই কি আমার চেহারাটা ভুলে গেছিস? আমি শঙ্কর, 16 বাঘের চেয়েও ভয়ঙ্কর। ভাগ্যের জোরে যখন তুই একবার বেঁচে গেছিস, তখন চুপচাপ আমার সঙ্গে চল। শোনো মালিনী, সবার আগে তুমি তোমার জায়গায় ফিরে যাও। তোমাকে মালিকের সঙ্গে দেখার জন্য এই চরণ কাকা যে 25 বছর ধরে মা কালীর পুজো দিচ্ছেন। ওরে শোনো, বেশি নাটক করলে আমরা ধরা পড়ে যেতে পারি। ঠিক বলেছো, ঠিক বলেছো। এখন আমাদের সংযত হওয়া দরকার। এই চলো চলো। আমাকে কোথায় নিয়ে যাবে ভয়ঙ্কর? এবার নিজের ঠিকানাটা পেয়ে গেছো তাই না? এখনো পাইনি মিস্টার জোকার। আবারে শোন! তুমি কি ভুলে গেলে কিভাবে মাথাটাকে ঠান্ডা রেখে কাজটা সাকসেস করতে বলা হয়েছে? ভুলিনি ভুলিনি, আমি কিছুই ভুলিনি। কিন্তু কেউ যদি এভাবে তুই পাগলামি করিস না রে মা। সত্যি সত্যি তোর যদি কিছু হয়ে যায়, আমি যে আর বাঁচবো না রে মা, আমি যে আর বাঁচবো না। শোনো মালিনী, মাথা ঠান্ডা করে ভেতরে যাও। সবার আগে তুমি তোমার অধিকারটা বুঝে নাও। এই সামন্ত বাড়ির মিথ্যের মেঘকে সরিয়ে তোমাকে সত্যের আলো জ্বালাতেই হবে। সত্যের আলো। সত্যের আলো? সেই সত্যের আলো হচ্ছে এই শঙ্কর, যে শালা বাঘের চেয়েও ভয়ঙ্কর। এতকাল এ বাড়িতে সবাই আমার কথা মতো চলেছে, আজও তাই চলবে। আর মালিনী, তুই যে তোর মঙ্গল চাস, তাহলে ভুলেও আমাকে খেপানোর চেষ্টা করবি না। যা বলবো বাধ্য মেয়ের মতো করে যাবি। চল আমার সঙ্গে। হুঙ্কার ছাড়ে কোনো লাভ নেই দাদা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কয়েকদিনের জন্য আমি বাড়ির বাইরে গিয়েছিলাম, ফিরে এসে শুনলাম মালিনী বাড়িতে নেই। বলো, মালিনীকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? এক কথা তোকে কতবার বলি বলতো? বলছো তো মালিনী কোথায় আছে আমি জানি না, জানি না, জানি না। জানি না মানে?
25টা বছর ধরে তীর্থে কাকের মতো আমি এই সংসারটাকে আগলে ধরে পড়ে আছি, আর তোমরা তরিটাকে তীরে এসে ডুবিয়ে দিলে। আরে বাবা, তুই তো একা ডুবিসনি, আমরা সবাই মিলে ডুবতে বসেছি। শয়তানি মেয়েটার পেটে পেটে যে এত বদমাইশি বুদ্ধি ছিল তা আমি বুঝবো কি করে? বদমাস মালিনী নয়, বদমাস তোমার ছেলে শঙ্কর। শঙ্করই মালিনীকে খুন করে লাশটাকে কোথায় হাফিস করিয়ে দিয়েছে। তুই কিন্তু ভুল বলছিস। শঙ্কর আর যাই করুক মানুষ খুন করতে পারে না। যাকে নিজেদের মধ্যে হাত চাচ্ছি বাদ দিয়ে যেমন করেই হোক মালিনীকে খুঁজে বার করার চেষ্টা করতেই হবে। 1 মাস ধরে তো চেষ্টা করছেন, তবু মালিনীর খোঁজ পেলেন না কেন ম্যানেজার বাবু? আপনি কি মনে করেছেন আমরা চুপ করে বসে আছি? সব জায়গা খোঁজা হয়ে গেছে, শুধু তীর্থস্থান গুলো বাকি। এবার ভাবছি সব তীর্থস্থানের লোক যা করে তাড়াতাড়ি করুন, আমি আর 7 দিন অপেক্ষা করব, তারপর খবরে বিজ্ঞাপন দেব। কেন খবরের কাগজে বিজ্ঞাপন দেবেন কেন? এটাই নিয়ম। 1 মাসের মধ্যে যদি মালিনীর পক্ষে কোনো জবাব না আসে, তাহলে সমস্ত সম্পত্তি কোনো অনাথ আশ্রমে হাতে তুলে দিতে হবে। আপনি কি বলছেন? 25 বছর ধরে যে সম্পত্তি আমরা বুক দিয়ে আগলে রেখেছি সেটাকে আপনি এভাবে বিলিয়ে দিতে পারেন না। আপনি ভুল বলছেন ম্যানেজার বাবু, আমি কিছু করছি না। যা করছি সদানন্দ বাবুর উইলের বয়ান অনুসারে করছি, তাতে আপনার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। হ্যাঁ, এর অন্যতা হতে পারে যদি মালিনী ফিরে আসে। ফিরে এসেছে, আমাদের সবাইকে অবাক করে দিয়ে মালিনী এবার তো ফিরে এসেছে। হ্যাঁ, মালিনী ফিরে এসেছে। আরে যা যা, তাকে উকিল বাবুর সামনে নিয়ে আয়। জয়দেব, জয়দেব, মালিনীকে ভেতর নিয়ে এসো। এসো, এসো মালিনী এসো। এটাই তোমার নিজের বাড়ি, আর এখানে যাদেরকে দেখছো ইনারাই হচ্ছে তোমার আপনজন। আয় আয় মা আয়। সৎ মা হলেও আমি তো তোর মা, সেই মাকে কি কষ্ট দিতে আছি? না কাকিমা, ও যখন একবার আপনার বাড়িতে ফিরে এসেছে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। এই, তুমি আবার কে? আরে ওই তো জয়দেব, ওই তো মালিনীকে উদ্ধার করে এবার তো নিয়ে এসেছে। আসলে কি হয়ে বলুন তো, আপনাদের মালিনী জলে ডুববার পর থেকে কেমন যেন একটু হয়ে গেছে। ও নিজের নাম ঠিকানা পর্যন্ত বলতে পারছিল না। আমি তোকে নদীর পাড় থেকে উদ্ধার করে ওষুধপত্র খাইয়ে সুস্থ করে আমার বাড়িতেই নিয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, পরে না হয় তোমাকে কিছু পুরস্কার দিয়ে দেবো। না স্যার, পুরস্কার লাগবে না। তবে একটা কথা বলছি, মন দিয়ে শুনে রাখুন, আপনাদের মালিনী এখনো কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে। ওর কাছে চেনা মানুষগুলো যখন তখন হচ্ছে না হয়ে ওঠে, আর তখন কিন্তু সব ভীষণ রেগে যায়। আর এত রেগে যায় যে ওকে আমি ছাড়া কেউ সামলাতে পারে না। ওকে সামলানোর জন্য আমরা আছি। কার পাগলামো কিভাবে শাস্তি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুমি এখন এখান থেকে যাও। না, ও এখান থেকে কোথাও যাবে না, কারণ ও চলে গেলে আমি ওর সঙ্গে সঙ্গে এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কি করবে না করবে সেটা ঠিক করবো আমরা। আমাদের কথা মতো তোমাকে চলতে হবে। না, মালিনী আর তোমাদের কথা মতো চলবে না। আপনি কি বলছেন? এতদিন তো মালিনী আমাদের কথা শুনেই এসেছে। আর শুনবে না। ওর 25 বছর পূরণ হয়ে গেছে। ও যখন চাইছে জয়দেব এ বাড়িতে থাকবে, তা অবশ্যই থাকবে। ম্যানেজার বাবু, ও ম্যানেজার বাবু, মালিনীর সই করা দলিলটা দিন তো। মালিনী, তুই কি এই দলিলে সই করে তোর সমস্ত সম্পত্তি শঙ্করের নামে লিখে দিয়েছিস? আর এই দলিলের জেরে শঙ্কর সমস্ত সম্পত্তি যাকে খুশি বিক্রি করে দিতে পারে। তুই কি এটাই চাস? দেখি 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 দলিলটা দেখি। আমি সই করেছি, আমি সই করেছি। না, কিছুতেই না। এই শয়তানি, কোন সাহসে তুই দলিলটা ছেড়ে ফেললি? তুই তো তোর নিজের ইচ্ছাতেই দলিলটা সই করেছিলি। মালিনী এখনো সম্পূর্ণ স্বাধীন, সে তার নিজের ইচ্ছা মতোই চলবে। তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার মতো অধিকার কারণ নেই। তুমি ঠিকই বলেছো জয়দেব, মালিনী এখন মুক্ত বিহঙ্গ। তাকে অনুশোচনার বেড়ি পরিয়ে কেউ আর আটকে রাখতে পারবে না। ও চাইলে এই দলিল নতুন করে কারো নামে লিখে দিতে পারে। আর তুই চাইলে আমাকে খবর দিস মা, আমি আইনগতভাবে সমস্ত ব্যবস্থা করে যাব। 25 বছর তোর কোনো দায় দায়িত্ব ছিল না, এখন থেকে সবকিছু তোরই দায়িত্ব। তাতে অনেক বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝা আসবে। দক্ষ নাবিকের মতো শক্ত হাতে হাল ধরে সবকিছুর মোকাবিলা তোকে করতে হবে রে মা। উকিল কাকা, ইয়েস, শুধু তোকে। উকিল কাকা, ঝড় উঠবে, ভয়ঙ্কর ঝড়। দেখি এই শয়তানিটা কিভাবে সেই ঝড়ের মোকাবিলা করে। ওই শয়তানি, কোন সাহসে তুই দলিলটা ছেড়ে ফেললি? তুই কি ভুলে গেছিস শঙ্করের হাতের চাবুকের মন? চুপ কর হারামির বাচ্চা।
আমাকে ফাঁকি দিয়ে দলিলটা তুই তার নিজের নামে করে নিয়েছিস, সেটি হচ্ছে না। দলিলটা আমাদের দুজনের নামে করতে হবে। আর আমি কি বনের জলে ভেসে এসেছি নাকি? তোমরা বাপ বেটা মিলে সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নেবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেব? সেটা হবে না। নতুন করে দলিল করতে হলে আমাদের তিনজনের নামেই করতে হবে। শালা ভাগাড়ে যেন গরু পড়েছে, আর 300 গুণে মিলে ভাগাভাগি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কাল আমি সদরকে নতুন একটা দলিল তৈরি করে আনবো, সেই দলিলে সই করতে মালিনী। কি রে, সইটা করবি তো? সই আমি করব না। এই খবরদার, একদম ওর গায়ে হাত দেবে না। আমি কে বলো তো? ওর জীবনদাতা। আর জীবনদাতা মনে হচ্ছে ভগবান। ভগবান আমাদের জীবন দিয়েছেন, কিন্তু একটু পক্ষপাতিত্ব করেছে। কাউকে আমার মতো মানুষ তৈরি করেছেন, আর কাউকে তোমার মতো অমানব। খুন ব্রাদার খুন। আমি তো তোমাকে বাস্তবটা বোঝাতে চাইছি। আমি মালিনীর জীবন দিয়েছি, তাই মালিনীর প্রতি আমি একটু পক্ষপাতিত্ব করেছি। তাই কখনো ভালো মানুষের মতো আচরণ করছে, আবার তোমার মতো শয়তানকে সাজা দিতে ও হয়ে উঠছে শয়তানি। চিন্তার কোনো কারণ নেই। ওর ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। ও সময় হলে বুঝিয়ে সুঝে আমি ওকে ঠিক তৈরি করে নিতে পারবো, তাই না শঙ্কর? আমি শালা বাঘের চেয়েও ভয়ঙ্কর। যা করবে তাড়াতাড়ি করো, তা নাহলে আমার কাজে বাধা দিতে এলে এক থাবায় চলে যাবি সোজা জমের ঘর। তার আগে তোর লাশটা আমি এখানে পুঁতে দেব রে শয়তান। হবে না। ছেড়ে দাও বলছি। ভাবতে অবাক লাগছে, কিছু হঠাৎ সাপ হয়ে গেল কেন? আবার যে সে সাপ নয়, একেবারে কাল নাগিনী। ও আমার লেজে পা দিয়েছে, তাই এক ছবলে ছবি করে দেব। তুমি কিছু করবে না, ওকে আমিও বুঝি বলছি। প্লিজ শঙ্কর, তুমি এখান থেকে চলে যাও। বেশ, যাচ্ছি। তবে ওকে যদি তুই প্রাণে বাঁচাতে চাস, তাহলে ওকে নতুন করে হিসেবটা ভালো করে বুঝে দেই, ও যেন নতুন দলিলটাই সই করে দেয়। আর তা না হলে হাত থেকে কেড়ে নেব ভাতের থালা, তার বদলায় চাবুক চলবে দুবেলা। ঠিক বলেছিস, দুবেলা চাবুক আর চোখের জল খেয়ে ওকে বেঁচে থাকতে হবে। চুপ! আমি কইলাম এই যে খাই শ্বাস আর অন্যকে দিয়া ছোলা বাস, এতক্ষণ তোর অনেক উদ্ধত্ত সহ্য করলাম। আর নয়, হয় শ্বাসের ব্যবস্থা করবি, মানে দলিলটাই সই করে দিবি, নতুবা বাসের খাটিয়ায় চেপে হরিনাম শুনতে শুনতে শ্মশানে যাবি। আমার এই হরিনাম যাবে সাথে গো, আমার এই হরিনাম যাবে সাথে গো, আমরা তুমি কি করতে যাচ্ছিলে মালিনী? তুমি আমাকে আটকালে কেন? ওদেরকে আমি এখানেই পুঁতে দিতাম। পাগলামি করো না। আমি তোমার বড় দিদি, সৎ বোন হলেও আমি তোমার মঙ্গল চাই। ওদের বিরুদ্ধে মাথা তুলে তুমি তোমার নিজের মরণ ডেকে এনো না। না, ওকে কেউ কোনোদিন মারতে পারবে না। পারে, ওরা সব পারে। আপনি বাইরের লোক, তাই কিছুই জানেন না। 25 বছর ধরে মালিনীর ওপর দুবেলা চাবুক মেরেছে, নেশার ওষুধ খাইয়ে একটা আতঙ্কগ্রস্ত মানুষ করে তুলেছে। এসব আপনি কি বলছেন? আমি ঠিক বলছি। মালিনী যেদিন 25 বছরে পা দিল, সেদিনই তো ওরা জোর করে দলিলে সই করে নিয়েছে। তারপর তোকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আমি ভেবেছিলাম শঙ্কর হয়তো কে খুন করে ফেলেছে। সেটা যদি ভেবে থাকেন, তাহলে পুলিশের কাছে গেলেন না কেন? পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই, কারণ পুলিশকে ওরা টাকা দিয়ে কিনে রেখেছে। কিন্তু আমি না গেলে কি হলো? আমাদের উকিল কাকা তিনি কিন্তু বসেনি, তিনি যা করার করেছেন। কারণ মালিনীকে ছোটবেলা থেকে উকিল কাকা নিজের মেয়ের মতো ভালোবাসে। মেয়ের মতো ভালোবাসে, অথচ মেয়ের উপর এত অত্যাচার হচ্ছে দেখে তিনি চুপ করে বসেছিলেন। মালিনীর ওপর যে এত অত্যাচার হতো উকিল কাকা সেটা জানতেন না। আমাকে চরণ কাকাকে ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ রাখতে বাধ্য করেছিল, কারণ এ বাড়িতে কেউ কোনোদিন সাহস করে কোনো কথা বলতে পারেনি। আজ মালিনীর এই রণংদেহী মূর্তি আর আপনার রুখে দাঁড়ানোর সাহস দেখে আমি সব কথা বলে দিলাম। কিন্তু এই প্রতিবাদ বেশি দিন চলবে বলে মনে হচ্ছে না। তাই ভালো কথা বলছি, যদি মালিনীকে প্রাণে বাঁচাতে চাও, তাহলে ওদের হাতে সব সম্পত্তি তুলে দাও। কেন কেন মালিনী তার নিজের সম্পত্তি অন্যের হাতে তুলে দেবে? ও আর কত অত্যাচার সহ্য করবে? সম্পত্তি দিয়ে দিলে তো ওরা মুক্তি দিয়ে দিবে। তারপর ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যে কোনো একটা ছোট্ট চাকরি জুটিয়ে নেব, দু বোনে সুখে দুঃখে দিন কাটিয়ে নেব। তুমি মালিনীর জন্য এত ভাবো দিদি? হ্যাঁ রে,
25 বছর ধরে আমি তোর সব সুখ ভোগ করছি, এবার তো তোর ঋণ শোধ করবো। দিদি, হাজার তারা আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে। দিদি, হাজার তারা আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে। ও ও আ আ ও ও আ আ দিদি, দিদি, তুই আমায় কথা দে বোন, সম্পত্তি ঝামেলা মিটে গেলে রূপককে বিয়ে করে এ বাড়ি ছেড়ে চলে যাবি। রূপক? তার মানে ওই গেস্ট হাউসে ছিল? হ্যাঁ, তোর বাবা ওর সঙ্গে বিয়ের পাকা কথা দিয়ে রেখেছে। সেসব কথা পরে হবে দিদি, আগে তুমি ভেতরে যাও, তোর মাকে এখানে পাঠিয়ে দাও, ওর সঙ্গে আমার কিছু কথা রয়েছে। যাচ্ছি মালিনী। মালিনী, কিছু বলবে দিদি? অনেক দিন এভাবে মন খুলে কারোর সঙ্গে কোনো কথা বলতে পারিনি রে বোন। দিদি, আজ তোর সঙ্গে কথা বলে খুশিতে যে আমার মনটা ভরে গেল রে বোন। দিদি, খুশিতে যে আমার মনটা ভরে গেল রে বোন, খুশিতে যে দিদি। হচ্ছে ধীরে ধীরে সবকিছুরই পরিবর্তন হচ্ছে, কিন্তু তোমার বেলায় যে এত তাড়াতাড়ি পরিবর্তন হবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি। তোমার একটা বাসস্থানের ব্যবস্থা হয়ে গেল, আর সেই সঙ্গে জুড়ে গেল একটা বর, যে মালিনী, মানে নন্দিনীর জন্য আগে থেকে বরণ ডালা সাজিয়ে অপেক্ষা করে বসে আছে। ঠিক বলেছো, তবে বরটা ওই মালিনী, এই নন্দিনী নয়, তাই ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আরে আমার জন্য আছে তো শুধু তুমি। এই হারামজাদে, তুই আমাকে এখানে আসতে হুকুম করেছিস কোন সাহসে? জুতিয়ে তোর মুখটা আমি ছিঁড়ে নেব। জুতিয়ে মুখ ছিঁড়বে না আমার সম্পত্তির ভাগ নেবে, সেটা একটু ভালো করে ভেবে দেখো মা। কেন? কি হয়েছে? কি হয়নি বলো? তুমি মা হয়ে মেয়ের জন্য এত কিছু করলে, অথচ মেয়ে হয়ে আমি তোমার জন্য কিছু করতে পারছি না। তুই আবার আমার জন্য কি করবি? কেন? আমার পুরো সম্পত্তিটা আমি তোমায় দিয়ে দেব। ও মা, তাহলে দিচ্ছিস না কেন মা? কি করে দেব মা? ওই শঙ্কর যে তোমাকে ঠকিয়ে আমার সমস্ত সম্পত্তি ওর একার নামে লিখে নিতে চেয়েছে, তাই তো আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে আবার ফিরে এসে তোমাদের সবার সামনে দলিলটা ছিঁড়ে ফেলেছি। হ্যাঁ কাকিমা, আপনার দশা কি হবে ভেবে মালিনীর সে কি কান্না, আমি তোকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেছি। আসলে মালিনী চায় পুরো সম্পত্তিটা আপনার নামে লিখে দিতে। ও মা, মেয়েটা আমার কি ভালো, আর তুমিও তো আমার কত ভালো মা গো। সেই ভালো মা থাকতে থাকতে আমি কি আমার সম্পত্তি অন্য কারো নামে লিখে দিতে পারি? একদম না, ওই শয়তানদের নামে একদম লিখে দিবি না। ঠিক আছে মা। আমি তোর মা, হ্যাঁ। সমস্ত সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি। তা কবে লিখে দিবি মা? ওই যে পূর্ণিমার দিন, ওই দিনটা খুব শুভ দিন, তবে সাবধান মা, আমাদের এই পরিকল্পনার কথা ও দুজন বাপ বেটা না জানতে পারে, আর যদি জেনে ফেলে তাহলে যে আমার সঙ্গে সঙ্গে তোমাকেও খুন করে ফেলবে মা। মাথা খারাপ, ঝাড়ের বাঁশ কেউ নিজের পেছনে নেয়। তুই একদম নিশ্চিন্তে থাক মা, আমাদের এই পরিকল্পনার কথা কেউ জানতে পারবে না। ঠিক আছে। তা হ্যাঁ রে মা, কি মা? তুই তো খুব ক্লান্ত, তুই একটু বিশ্রাম নে মা, আমি তোর জন্য না কয়েকটা ফুলকো ফুলকো লুচি বানিয়ে আনি। তোমার তাই? কাকিমা, শুধু পুলকো পুলকো লুচি, এর কষা মাংস হবে না? হবে, সব হবে, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলছি। আয় মা, ভেতরে আয়। যাচ্ছি মা, যাচ্ছি। তুমি তো বেশ বড় খেলোয়াড় দেখছি, প্রথম দিনই ব্যাট হাতে একদম ছক্কা হাঁকিয়ে দিয়েছে। দেখো জয়ন্ত, গায়ের জোরে ওদের সঙ্গে পেরে উঠবো না, তাই আমি ঠিক করলাম সব কটাকে ঘোল খাইয়ে ছাড়বো আমার এই বুদ্ধির খেলায়। আজ এটা বধ হলো, এবার বধ হবে ওই শঙ্কর। আমার শালা বাঘের চেয়েও ভয়ঙ্কর। কাকে বধ করার কথা ভাবছিস রে শয়তানি? কেন তোমাকে? আমাকে? না মানে এই কথাটাই তো বলে গেল আমার সৎমা। তাই নাকি? করছে, আমি সাক্ষী আছি, আর আমার সামনেই তো হুমকিটা দিয়ে গেলে। আর কি কি বলছে? ও বলেছে
তোমার বাপ বেটাকে ফাঁকি দিয়ে আমার সমস্ত সম্পত্তি ওর একার নামে লিখে নিতে চেয়েছি। আরও কি বলেছে জানো? এসব কথা জানো না, আমি তোমাকে বলি। আচ্ছা তুমি বলো শঙ্কর, আমি কি তোমাকে না বলে কখনো থাকতে পারি? ভালোই করেছিস, ভালোই করেছিস। ওর কথা জানি আমাকে তুই ভালোই করেছিস। ও যদি কন্যাগিনী হয় তাহলে আমি ও শালা সাপের ওঝা, ওকে এমন ঝাড় দেবো জীবনে সে কল্পনাও করতে পারবে না। তবে তুই কিন্তু পিসির কথা একদম কান দিবি না। তোমার পিসির কথাই নো কান দেবে না, কিন্তু তোমার বাবা, কেন বাবা কি বললো? মানে মালিনী বলছিল তোমার বাবা নাকি পুরো সম্পত্তিটা উনার নামে লিখে দেওয়ার জন্য খুব জোরাজোরি করছে। কিন্তু আমি রাজি হইনি। আমি রাজি হইনি। আমি পরিষ্কার বলে দিয়েছি, সম্পত্তি যদি দিতে হয় আমি শঙ্করকেই দেব। তাহলে সেদিন দলিল দিয়ে ছিঁড়ে ফেললি কেন? ওই দলিলটা ছিঁড়ে না ফেললে তোমার পিসি আর বাপের আসল চেহারাটা তুমি বুঝতে কি করে? আরে তোমার পিসি না হইছো, কিন্তু তোমার বাবা ও শালা একটা যন্ত্র। ও শালা নিজের নামে সমস্ত সম্পত্তির উইল বানিয়েছিল। ওরা ঢপের দুই ভাই বোন, আমার হচ্ছে সব থেকে বড় শত্রু। যাক, ওদের ব্যাপার আমি পরে বুঝে নেবো। তার আগে বল দলিল দিয়ে কবে সই করবি? ওই যে পূর্ণিমার দিন, দিনটা খুব শুভ তো, তাই এই পূর্ণিমার দিন শুভ তুমি জানলে কি করে? তাহলে পূর্ণিমা বাবা ওই অমাবস্যার দিনই মালিনী দলিলে সইটা করবে। আরে তুমি তো শঙ্কর, আর শঙ্কর হচ্ছে শিবের আর এক নাম। আর শিব তো শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। ওই দিনকে শঙ্করের পক্ষে শ্মশান যাত্রার দিনটা খুব শুভ হবে, তাই না শঙ্কর? চুপ শালা! ভালো কাজ কখনো অমাবস্যায় ঠিক নয়। এই পূর্ণিমার দিন স্থির থাকলো, ওই দিন মালিনী দলিলটাই সই করে দেবে। ঠিক আছে ঠিক আছে, ওই দিনটাই স্থির থাকলো, কিন্তু আমি এখন ভীষণ ক্লান্ত, আমি একটু ভেতরে যাচ্ছি। এ কি পাই লেগেছে? গেল গেল গেল, আমার পাটা মচকে গেল গো। শঙ্কর বল। একটু এসো না গো, আমার পাটা টিপে দেবে। একটু এসো না গো। এর না মানে আমি মানে এই তুমি আমার সম্পত্তি নেবে অথচ পাটা টিপবে না? এসো বলছি, এসো। আহ কি আরাম, কি আরাম। মালিনীর হয়ে হিসেবের খাতাটা খুলতে শুরু করে দিচ্ছে নন্দিনী। একদিন মালিনীকে দিয়ে পাটি পিছিল ওই শঙ্কর, আর আজ মালিনীর পাঠিচ্ছে ওই শঙ্কর। দেখ কেমন লাগে। পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, চিন্তায় চিন্তায় আমি বোধহয় পাগল হয়ে যাব। যে মেয়েটা আমাদের দুঃখ কষ্ট সংসারে এত ঝড় ঝাপটা সামলেছে, সেই মেয়ে না বলে কোথায় চলে গেল, কোথায় চলে গেল। কেন যাবে না সাধনা? পাচ্ছে এই জায়গাটা কিনা দায়ভার নিতে হয়, সেই জন্য দুজনে কাউকে না জানিয়ে এখান থেকে চলে গেল। না বাবা না, শুধু শুধু এই কারণে দিদি ঘর ছেড়ে চলে যেতে পারে না। হয় ওরা বিপদে পড়েছে, না হলে এর পিছনে অন্য কোনো গভীর কারণ আছে। কি এমন কারণ থাকতে পারে যে আমাদের কাউকে না জানিয়ে বাড়ির বাইরে যেতে হলো? সেটা জানতে হলে বাবা দিদি ফিরে আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে। না না, ওর প্রতি আমি আর কোনো ভরসা রাখতে পারছি না। এই বাড়িটা নিয়ে ঝামেলা চলছে, এই সময় নন্দিনী আমাদের কাছে থাকা উচিত ছিল। আমার কি মনে হয় জানো বাবা, আমাদের এই বাড়ির সমস্যা সমাধানের জন্য দিদি হয়তো উকিলাবুর কাছে শহরে গেছে। তাই যদি হয় তাহলে কিসের এত গোপনীয়তা? আমাদের জানিয়ে গেলে আর চিন্তা থাকতো না। বাবা তাহলে কি আমি একবার থানায় যাব? না নারী খকুন না, সামর্থ্য মেয়ে রাতে বাড়ি ফেরেনি এ কথা যদি পাড়া প্রতিবেশী জানতে পারে, আমাদেরকে যাই নয় তাই বলে কথা শোনাবে। আমরা কারো কাছে মুখ দেখাতে পারবো না রে বাবা, কারো কাছে মুখ দেখাতে পারবো না। কিন্তু মা, আমার যে ভীষণ ভয় করছে মা, ভীষণ ভয় করছে। এইভাবে তো আমরা চুপচাপ বসে থাকতে পারি না, আমাকে কিছু একটা করতেই হবে। না না, কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। আসলে আসলে কাকের বাসায় কোকিলের ছা, সে কতদিন থাকবে বলতে পারো? ডানায় জোর এলে একদিন ঠিক উড়ে যাবে, উড়ে যাবে। কাকের বাসায় কোকিলের ছা? এসব তুমি কি বলছো বাবা? ও কিছু নাই বাবা, ও কিছু নাই। ও গো, ও গো, তুমি চুপ করো, দয়া করে তুমি চুপ করো। আমি চুপ করে থাকলে তো সত্যিটা আর মিথ্যে হয়ে যাবে না। তবে ও যে একদিন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এটা তো জানা কথা। কি আজে বাজে কথা বলছো বাবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা আমার খারাপ হয়নি, মাথার আমার খারাপ হয়নি। আসলে যেদিন আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম, সেদিন থেকেই আঘাতের জন্য আমি মনে মনে দৌড়িচ্ছিলাম। কি বলে?
পুড়িয়ে পেয়েছিলে? কোথায় পুড়িয়ে পেয়েছি বলো? বলো বাবা, বলো, চুপ করে থাকো না। দিদি কে? মা, বলো মা, বলো। দিদি কি তোমাদের মেয়ে নয়? তার সঙ্গে কি আমার কোনো রক্তের সম্পর্ক নেই? নেই 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 বাবা, ওকে আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে তোর মায়ের কোলে তুলে দিয়েছিলাম। মেসমশাই, এসব আপনি কি বলছেন? তার মানে নন্দিনী আপনাদের নিজের মেয়ে নয়? ভুল বলছে বাবা, তোমার মেসমশাই ভুল বলছে। শোকে দুঃখে মানুষের মাথা ঠিক নেই, তাই কখন বলতে যে কি বলে ফেলে। হ্যাঁ বাবা, না মানে আমার কথা ধরো না বাবা। ধরতেই হবে মেসমশাই, ধরতেই হবে। তা না হলে নন্দিনী যে খুব বিপদে পড়ে যাবে। বিপদ? কিসের বিপদ? আমার দিদির কি হয়েছে? এখন কিছু হয়নি, তবে ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র জ্বালিয়ে জড়িয়ে পড়তে পারে। আর সেটা যাতে না হয় তার জন্য আমাকে আসল সত্যিটা জানতেই হবে। বলুন মেসমশাই, নন্দিনীর আসল পরিচয় কি? জানি না, আমি কিচ্ছু জানি না। তবে আজ থেকে 25 বছর আগে পলাশপুর জঙ্গলে একটা ট্যাক্সি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারই মধ্যে ছিল মৃত এক ভদ্র মহিলা, তারই করে জীবিত অবস্থায় ছিল নন্দিনী। তাকে আমি বুকে জড়িয়ে ধরে নিয়ে এসে আমি সাধনার কোলে তুলে দিয়েছিলাম। আর কোনো সন্দেহ নেই, নন্দিনী হচ্ছে প্রতাপপুরের প্রয়াত শিল্পপতি সদানন্দ সামন্তের মেয়ে মালিনীর যমজ বোন। আর শঙ্কর যে মালিনীকে খুন করেছে এটা আমি নিশ্চিত। আর সেই কারণে উকিলবাবু নন্দিনীকে মালিনীর জায়গায় অভিনয় করার জন্য নিয়ে গেছে, এটাও একদম পরিষ্কার। কে এলো বাবা? যাই তো, একা একা দাঁড়িয়ে কি সব বিড়বিড় করে বলছো? না, বলছিলাম নন্দিনী যে আপনাদের মেয়ে নয় সেটা যদি সে কোনোদিন জানতে পারে। জয়ন্তদা, জয়ন্তদা, আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, তুমি এসব কথা দিদিকে বলবে না। জয় তো হ্যাঁ, নন্দিনীকে আমি গর্ভে ধরিনি ঠিকই, কিন্তু ছোট্ট থেকে আজ 25 বছর ধরে আমি ওকে বুকে আঁকলে ধরে বড় করে তুলেছি। আমরাই ওর মা বাবা। সীমা জানি, জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না। যারা সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে তোলে তারাই তো প্রকৃতকারে বাবা মা। তবে আপনারা নিশ্চিত থাকুন, এ কথা নন্দিনী কোনোদিনও জানতে পারবে না, কারণ আমি চাই না নন্দিনীর কোনো ক্ষতি হোক। কিন্তু নন্দিনী কোথায় সেটা তো বলতে পারো। সে কথাটা এই মুহূর্তে আমি আপনাকে জানাতে পারবো না। শুধু একটা কথা জেনে রাখুন, এই সংসারে মঙ্গলের জন্য নন্দিনী কিছুদিনের জন্য নিজেকে গোপন করে রেখেছে। জয়ন্তদা, আমরা হলো আমার আপনজন। দিদি যেমন আমাদের মঙ্গল চায়, আমরা তেমন দিদির মঙ্গল চাই। কিন্তু দিদি এইভাবে নিজেকে লুকিয়ে রেখে ব্যাপারটা রহস্যময় করে তুলছে কেন? আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না খোকন। উত্তর তোমায় দিতে হবে জয়ন্তদা। কেন তুমি ব্যাপারটা নিয়ে লুকোচুরি খেলা খেলছো? কেন বুঝতে পারছো না দিদি এবারের মেয়ে? তার সব কথা আমরা জানতে চাই। আমার যে ভীষণ ভয় করছে জয়ন্তদা, ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই, যতদিন এই জয়ন্ত নন্দিনীর পাশে থাকবে ততদিন নন্দিনী কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর ওই ক্ষতিটা যদি তুমি করো? কি বললে? কি বললে খোকন? এত বড় অপবাদটা তুমি আমায় দিতে পারলে? জয়ন্ত! আর আপনাদেরও একটা কথা বলছি, নন্দিনীকে আশীর্বাদ করতে না পারেন তাকে অভিশাপ দেবেন, তাহলে যে তার চলার পথটা কাঁটায় ভরে যাবে। এমনিতে সে জীবন মৃত্যু সীমারেখায় দাঁড়িয়ে আছে। তোমার কথা শুনে আমি যা স্থির থাকতে পারছি না বাবা। তুমি আমাকে নন্দিনীর কাছে নিয়ে চলো বাবা, তুমি আমাকে নিয়ে চলো। আপনাকে ওইখানে নিয়ে গেলে নন্দিনীর সঙ্গে সঙ্গে আপনার জীবনটাও বিপন্ন হয়ে যেতে পারে। তবু আমি আপনাকে ওইখানে নিয়ে যেতে পারতাম, কিন্তু শপথের শিকলে আমার হাত পা বাঁধা। আমি নন্দিনীকে কথা দিয়েছি, তার কাজের জায়গা তার আপনজনদের আমি নিয়ে যেতে পারবো। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, নন্দিনীর উপর আপনার একটা বিশ্বাস রাখুন। সে তার জীবন দিয়ে হলো পিতৃমাতৃ ঋণ শোধ করবে। বদলে গেছে আজ আমার মালিনী মা, পুরোপুরি বদলে গেছে। যে মেয়েটা এই বাড়িতে সব সময় ভয়ে ভয়ে মরে থাকতো, আর সে ভগবানের দয়ায় বাঁচার সাহস খুঁজে পেয়েছে। আমি 25টা বছর ধরে শুধু ভগবানকে ডেকেছি, কত কেঁদেছি, তাই তো এতদিনে ভগবান আমার মালিনী মায়ের দিকে মুখ তুলে চেয়েছেন। এতদিন বলছো কেন চরণ কাকা? তোমাদের মালিন তো রাজপরিবারে জন্ম হয়েছে, তার তো কোনো অভাব নেই। আছে রে মা, আছে, অভাব আছে। তোর যখন 1 মাস বয়স তখন ভগবান একটা কার অ্যাক্সিডেন্টে তোর মাকে কেড়ে নেয়। তারপর ওই শয়তান কৈলাস মিথ্যে বোনের পরিচয় দিয়ে একটা আয়ের সঙ্গে তোর বাবার বিয়ে দিয়ে দেয়। আয়া? হ্যাঁ রে, ওই মেনকা এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে এই সংসারে শনির দশা শুরু হলো। তারপর 6 মাসের মধ্যে তোর বাবাও মারা গেল। কিন্তু আমার বাবার কি হয়েছিল? সবাই জানে তোর বাবা নাকি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আমি তো জানি ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওই শয়তান কৈলাসের সঙ্গে। তুমি কি
বলছো? ঠিকই বলছি রে মা, আমি ঠিকই বলছি। শুধু তোকে বাঁচিয়ে রাখার জন্য এই কথাগুলো আমি কাউকে বলিনি। কিন্তু ওরা তো মালিনী মানে আমাকে অনেক আগেই মেরে ফেলতে পারতো। তোকে মেরে ফেলে যে এই বিশাল সম্পত্তি অনাথ আশ্রমে চলে যেত। তবে তবে আমার মনে হয় রে মা, তোর এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালোই ছিল। এমন কথা বলছো কেন? বলছি এই কারণে রে মা, তুই এই বাড়ির মালকিন, অথচ এতদিন ধরে তোকে দিয়ে ওরা আছে এর কাজ করিয়েছে, চল কাকা। বাসন মাজিয়েছে, কাপড় কাচিয়েছে, এমনকি তোকে দুবেলা দু মুঠো পেট ভরে ভাত খেতে দেয় না, তার বদলে দুবেলা চাবুকও মেরেছে। আর সেই সব অত্যাচারের কথা তুই কি ভুলে গেছিস রে মা? আমি ভুলে গেলেও তুমি আমাকে মনে করে দিও কাকা। দেব রে মা, দেব, নিশ্চয়ই দেব। তবে তুই চলে যাওয়ার পর ওরা কি আমার উপর কম অত্যাচার করেছে রে মা? চরণ কাকা, এই দেখ না রে মা, এই দেখ আমার পিঠে কেমন চাবুকের দাগ। কেঁদো না, কেঁদো না চরণ কাকা, কেঁদো না। এবার থেকে ওই চাবুকটা আর ওদের হাতে থাকবে না, থাকবে এই মালিনীর হাতে। কিন্তু তোর এই চরণ কাকা কাঁদিয়ে আবার তুই কোথাও চলে যাবি না তো? না কাকা না, মা? যতদিন তোমার চোখে জল থাকবে, মা? পিঠে ওই চাবুকের দাগ থাকবে, যতদিন এই বাড়িতে অন্যায় অত্যাচার থাকবে, ততদিন এই মালিনী থাকবে তোমার পাশে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোহাগের কথা বলছিস, অথচ আমার বাথরুমে গরম জল দিয়ে আসিস। না, ও এখন থেকে এ বাড়ির কোনো কাজ করবে না, কারণ ও নিজেই এ বাড়ির মালকিন। তুই আমাকে মালকিন দেখাবি না, চাপকে পেটে ছাল তুলে নেবো হারামজাদা। দেখবি দেখবি হারামজাদা। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার কাকার গায়ে হাত দিস। এবার এই চাবুকের প্রতিটি ঘাত তোর উপর গিয়ে পড়বে, তবেই না বুঝতে পারবি এই চাবুকের কতটা জ্বালা, কতটা যন্ত্রণা। দেখ কেমন লাগে। এই চাবুকটা ছেড়ে দাও। চরণ কাকা, চাবুকটা আমায় দাও। চরণ কাকা, চাবুকটা দাও। চরণ কাকা। শালা ও ম্যানেজার মামা, কি মা? শোনো শোনো না, ওই চাবুকটা না থাকলে কি হবে? আমার এই হাতটা দেখেছো? এই হাতটার কতটা ওজন নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাই তার একটা ঘুষিতেই আমার পেটে টিউমার। ওই টিউমার আমি গলা দিয়ে বের করবো। মামা দেখো কেমন করে। আমি সারা বাঘের চেয়ে ভয়ঙ্কর। কি হলো, এমন ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? ও ম্যানেজার মামা গো, তোমার কি হলো গো? তুমি এমন কি হয়েছে করছো মালিনী? কেন? বাবা এমন করে বসে আছে কেন? কি হলো দাদা? এমন হাত পা ছড়িয়ে মোড়া কান্না জুড়ে দিয়েছো কেন? কি হয়েছে তোমার? আর হয়েছে, মালিনী কেমন চাবুক দিয়ে আমাকে বেধড়ক কালান খেলিয়েছে। দেখ, মালিনী তোমাকে চাবুক দিয়ে বেধড়ক কালান খেলিয়েছে। এই জন্য বলেছিলাম মদ একটু কম খাও। আরে সত্যি কথাই বলছি, মদ আমি খাইনি রে। তাহলে গাঁজা খেয়েছো। সোয়ারে বাচ্চা গাঁজাও খাইনি। শুধু চাবুক নয় রে, লাথি কিল ঘুষি কিছুই বাকি রাখি। দেখেছো দেখেছো দেখেছো, আমার নামে কেমন উল্টো পাল্টা কথা বলছে দেখেছো? আমার মতো শান্তশিষ্ট ভদ্র মেয়ে আমি কি কখনো মারতে পারি? হ্যাঁ বাবা, মালিনী খুব শান্ত শিষ্ট ভদ্র। মালিনী শান্ত শিষ্ট ভদ্র, এসব কি বলছিস রে খোকা? শঙ্কর একদম ঠিক কথাই বলেছে। আমার মেয়ের মতো মেয়ে লাখে একটাও হয় না। ও মা, কি মা? আমি তোর জন্য গাজরের হালুয়া বানিয়ে রেখেছি। ও মা গো, খাবি আয় মা, খাবি আয়। যাচ্ছি মা, যাচ্ছি। ও ম্যানেজার মামা, আমি তবে ভেতরে গিয়ে ওই গাজরের হালুয়াটা খেয়ে আসি। টাটা টাটা। টাটা টাটা। আমার মালিনী, আমার সোনাটা, আমার মোনাটা। এ হারামির বাচ্চা, আমার মালিনী, আমার সোনাটা, আমার মোনাটা, এসব কি বলছিস? খবরদার বাবা, মালিনীর সম্বন্ধে একটা বাজে কথা আমি বরদাস্ত করবো না, কারণ ও আমাকে বলেছে ওর সমস্ত সম্পত্তি সে আমার নামে লিখে দেবে। সব সম্পত্তি তোর নামে লিখে দেবো। তবে হ্যাঁ, তোমাকে বলে রাখছি বাবা, ওই বুড়িটাকে আমি 5 পয়সা দেবো না। ওটাকে ল্যাং মেরে বাড়ি থেকে দূর করে একাই হব সমস্ত সম্পত্তির মালিক। বাহ বাহ বাহ, এতক্ষণে তোর স্বরূপটা আমি চিনতে পারলাম। তাহলে মালিনী আমাকে সত্যি কথাই বলেছিল? কি সত্যি বলেছিল? ও বলছিল তুই আমাকে ফাঁকি দিয়ে একাই সমস্ত সম্পত্তি ভোগ করতে চাস। আর তুমিও তো পাজির পা ঝাড়া কম না। কাল লাগিনি হয়ে ছবল মেরে আমাদের সবাইকে মেরে ফেলাই একাই হতে চেয়েছে
ছেলে সমস্ত সম্পত্তির মালকিন। এই! আমার মেয়ের নামে একদম আজে বাজে কথা বলবি না, বেঈমান কোথাকার। বেঈমান তুমি। বেঈমান তুই না তুমি। না তুই। এক মিনিট, জাস্ট 1 মিনিট। আচ্ছা মেনকা, বলো দাদা। তোকে কে বলেছে যে শঙ্কর থেকে একটা পয়সাও দেবে না? কেন? আমার মেয়ে মালিনী। ঠিক আছে। আচ্ছা শঙ্কর, তোকে কে বলেছে যে মেনকা থেকে একটা পয়সাও দেবে না? আমার আদরের মালিনী। বাহ, মালিনী কি চালটাই না চলেছে। তোকে লেলিয়ে দিয়েছে মেনকার বিরুদ্ধে, আর মেনকাকে লেলিয়ে দিয়েছে তোর বিরুদ্ধে। আচ্ছা, ও তাহলে আমাদের একতাটাকে ভেঙে দেই, আমাদের মধ্যেই একটা বিভেদের প্রাচীর তৈরি করতে চাইছে। এইভাবে তোদের মন মুজিয়ে আমাকে কি বেধাড়া ক্যালানটাই না কেলিয়েছে। যে মেয়েটাকে এতদিন আমরা শান্ত শিষ্ট দুর্বল বলে মনে করতাম, সে এখন দুধ ভাত খেয়ে কাল্লাঙ্গিনী হয়ে ছবল মারতে চাইছে আমাদেরকে। কিন্তু ওর ফোনা তোলার আগে ঘাটতই দেব মোটকে। মালিনী, আরে ওই হারামজাদি মালিনী! কিছু বলছো শঙ্কর? পিসি, ভেতরে গিয়ে আমার চাবুকটা নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। চাবুকটা এখন আমার হাতে। এই তোর হাতে মানে? এতদিন এই চাবুকটা দিয়ে অনেক অন্যায় অত্যাচার করেছিস, তাই না রে? এবার এই চাবুকের প্রতিঘাত তোর উপর দিয়েও পড়বে। এদিকে আয়, তোদের বাপ বেটাকে আজকে আমি কৈলাস! আমি তোমার নমুনা দেখে নিয়েছি, আমার অনেক কাজ আছে। এদিকে আয়। না, আমারও আর এখানে থাকা ঠিক নয়। আমিও পালাই। কোথায় পালাবি রে হারামি বুড়ি? পালিয়ে গিয়ে যে গর্তেই ঢুকিস না কেন, সেই গর্ত থেকে টেনে বার করবো আমি। একই চরণ কাকা, তুমি এইসব জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? কেন? ঘর ঝাড় দেবো, তারপর ওগুলো কেচে রোদে শুকোতে দেবো। তোমাকে আর কিছু কাজ করতে হবে না। এবার থেকে বাড়ির সমস্ত কাজ ওরা দুজনে করবি। যাও, কাজগুলো বুঝিয়ে দাও। যাচ্ছি মা, যাচ্ছি। যাও। এই নাও দাদা বাবু, হেই, আগে বুড়িকে দে। এই নিন গিন্নি মা, ওই, ধরো। এই নাও দাদা বাবু। তোকে না একদম এ শঙ্কর, ধরো। নিচ্ছি তো। বাবা, নাও, এবার কাজ শুরু কর। চরণ কাকা, হ্যাঁ বল মা, বল। এবার এদের দুজনকে কলতলায় নিয়ে যাও, আর বাড়ির সমস্ত কাজ ভালো করে বুঝিয়ে দাও। এসো আমার পেছনে পেছনে, ওই কলতলাতেই এসো। উকিল কাকা, আমি পেরেছি, আমি পেরেছি উকিল কাকা। আমি মালিনীর হয়ে প্রতিশোধ নিতে পেরেছি। এবার তুমি আমাকে মুক্তি দাও উকিল কাকা। আমাকে যে আমার বাড়িতে ফিরতেই হবে গো। 10 লক্ষ টাকা নিয়ে গিয়ে আমাকে যে আমার বাড়িটাকে বাঁচাতেই হবে। সত্যি এই সংসারটাকে বাঁচিয়ে দিলি রে বোন। নতুন করে এই সংসারে প্রাণ প্রতিষ্ঠা পেলি। জীবনে আজ যা দেখিনি আজ দেখছি। শঙ্কর কলতলায় বসে জামা কাপড় কাছে, আর আমার মা কলতলায় বসে বাসন মাজছে। আর সে বলেই চলেছে সে নাকি আর এই বাড়িতে থাকবে না। থাকবে না? কোথায় যাবে? আমাকে নিয়ে নাকি সে তার পুরনো বাড়িতে ফিরে যাবে। আর একটা অদ্ভুত ঘটনা জানিস বোন? কি? আমাদের ম্যানেজার মামা বালতিতে জ্বর নিয়ে ঘর মুছছে, আর কি সব বিড়বিড় করে বলেই চলেছে, আর মাঝে মাঝে কপাল চাপড়াচ্ছে। আচ্ছা, বাঘের দল হঠাৎ ম্যাও ম্যাও হয়ে গেল কেন বলতো? কোন জাদুর কাঠির বলে? এটার জন্য দিদি চাবুকটা তুই আমায় দিয়ে দে। না দিদি না, চাবুক তোর হাতে মানায় না। কেন মানায় না? ভুলে যাস না তুই একটা মেয়ে। তাতে কি হয়েছে? মেয়েরা পৃথিবীতে ধ্বংসের দাবানল জ্বালাতে আসে না রে বোন। দিদি, মেয়েরা সে সৃষ্টি সুখের উল্লাস জাগাতে, তাই তোকে বিয়ে করে সংসার করে সংসার মন্দিরে মঙ্গল দ্বীপ জ্বালাতে হবে বোন। তা কি করে হয়? ঘরে বড় দিদি থাকতে থাকতে ছোট বোনের কি কখনো বিয়ে হয়? হয় না, এ হয় না রে বোন, এ হয় না। দিদি, আমি সামান্য আয়ার মেয়ে, না আছে পিতৃ পরিচয়,
না আছে বংশমর্যাদা, আমার মতো নর্তমার ফুলকে কে ফুলদানিতে সাজিয়ে রাখবে? তাই তাই বিয়ের কথা আমি ভাবতেই পারি না। এবার ভাববে দিদি, এবার থেকে তোমার ঘর হবে, বর হবে, আর পাবে একটা সুন্দর সংসার। খবরদার মালিনী দিদি, তুই মিথ্যে মিথ্যে আমাকে সুখের লোভ দেখাস না। না দিদি না, এই ভদ্র সমাজ আমার মতো মেয়েকে প্রতিষ্ঠান দেবে না। তাই জীবনে আমি বর ঘর কিছুই পাবো না, কিছুই না। কেন পাবে না? তুমি শিল্পপতির মেয়ে, যে কোনো যুবক তোমাকে পেলে নিজেকে ধন্য বলে মনে করবে। কেন বুঝতে পারছো না? একটা শালিক পাখিকে রং মাখিয়ে তাকে ময়নার কাছেই বন্দি করা যায়, কিন্তু তাকে দিয়ে ময়নার গান শেখানো যায় না। একটা ভাঙা কাচের আয়নায় মুখ দেখা যায়, কিন্তু সেই আয়নায় সুখের ছবি ফুটে তোলা যায় না। কিছুতেই না, কিছুতেই না দিদি পাষাণ হৃদয়ে তার আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত দিদি, কাকুচে ফুলে বলে আজ ঝরেনি। সত্যি সে ফুল হলে ছড়ে যেত পাষাণ হৃদয়ে তার আজও গলেনি। দিদি সত্যি হৃদয় হলে গলে যেত, সত্যি হৃদয় হলে গলে যেত, সত্যি হৃদয় হলে। দিদি আমার কথা শোনো না দিদি, আমার কথা শোনো না। বন্দিতা যে মাঝে মাঝে কি সব অদ্ভুত কথা বলে, কেন বলে বলতে পারবে মালিনী? ও আমার সৎ বোন, এ বাড়ির কেউ নয়। তাতে কি হয়েছে? ওর মনটা খুব ভালো, যে কোন ছেলে বিয়ে করলে খুব সুখী হবে। তাহলে তুমি আমার একটা কথা রাখবে রূপক? বলো। সাথে থাকলে নিশ্চয়ই রাখবো। তুমি তুমি আমার দিদিকে বিয়ে করো। না, তা হয় না। তোমাকে দেখার পর আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আর রূপক কি আজে বাজে কথা বকছো? এ হয় না, এ হতে পারে না। কেন হয় না? তোমার বাবা আর আমার বাবা আমাদের বিয়েটা ঠিক করে রেখেছিলেন, কিন্তু আমি দেরিতে এলাম। দেরিতে এলে বলে ভালো হলো, কারণ আগে এলে তুমি আমার দেখা পেতে না। কেন তোমার দেখা পেতাম না? না মানে তোমাদের মালিন তো অন্যরকম ছিল, আর সে এখন যে যেরকমই থাক, মানুষটা একই রকম আছে। তোমার সামনে যে মালিনী দাঁড়িয়ে আছে, সে অন্য রং মেখে দাঁড়িয়ে আছে। তবু আমার সামনে দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে আমি সুখী হতে পারবো? পারবে না, কিছুতে সুখী হতে পারবে না, কারণ এখানে আমাকে কেউ আটকাতে পারবে না। আর তোমার স্বপ্ন কোনোদিন সার্থক হবে না। বলো না, ও কথা বলো না মালিনী। তোমাকে দেখার পর আমার মনের মধ্যে একটা 7 রাঙা রামধনু জীবনটাকে রাঙিয়ে তুই। সেই রামধনুটাকে আমার মনেই রাখাস থেকে তুই মুছে দিও না, কিছুতেই না। কিন্তু আমি তো এখানে ভালোবাসায় বন্দী হতে আসিনি। ফিরে যখন এসেছো, তোমাকে আর আমি যেতে দেবো না। আজই আমার বাবাকে ফোন করে আমাদের বিয়ের তারিখটা পার করতে বলবো। আর বক, তুমি কিন্তু বাড়াবাড়ি শুরু করেছো। তোমার জীবনে আমাকে টেনে এনে তুমি কিন্তু অশান্তি বাড়াচ্ছ। অশান্তি কেন হবে মালিনী? অশান্তি কেন হবে? এই বাড়ি তো আবার সানাই বাজবে, সবার আশীর্বাদ মাথায় নিয়ে তোমরা আবার সুখে সংসার করো। এ তো খুব সুখের কথা, খুব আনন্দের কথা। শোনো মালিনী, পুরনো জীবনকে ভুলে গিয়ে সামনের দিকে তাকাও। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার অতীতের সব অন্ধকারকে মুছে দিয়ে তোমার জীবনটাকে আমি আলোয় ভরিয়ে দেব। রূপক, আলোয়। না 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 না, রূপক রূপক, এই জানতো রূপক যে বিয়ের কথা বলতে চললো। চলো চলো চলো, এই সুযোগে আমরা এখান থেকে পালিয়ে যাই। তার হয় না নন্দিনী, 10 লক্ষ টাকা না পাওয়া পর্যন্ত কিন্তু আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। কিন্তু আমি যে বিয়ের স্বপ্নটা ভুলতে চাইছি, আর রূপক যে সেটাকে জাগিয়ে তুলতে চাইছে। তাহলে ওটাকে সত্যি করে তুমি আমায় ভুলে ওকে নিয়ে সুখে সংসার করো। অসম্ভব, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। একদিন আমি তোমার ভালোবাসায় সাড়া দিইনি, আর সত্যি সত্যি আমি যখন তোমায় ভালোবেসেছি, অন্য কারোর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে পারবো না, কিছুতেই না। আপনি এই সময় আমাদের বাড়িতে কেন উকিল বাবু? বলবো তার আগে ভুবন বাবুকে ডাকুন, উনি কি বাড়িতে আছেন? বাজারে গেছিলাম। দেখুন উকিল বাবু,
10 লক্ষ টাকা জোগাড় করা আমাদের পক্ষে কোনো দিনই সম্ভব হবে না। বরং আপনি বলুন কবে আমাদের ঘর ছাড়তে হবে? আমি কিন্তু আপনাদের ঘর ছাড়া করতে আসিনি। আমি এসেছি আমার মক্কেল প্রতাপপুরে প্রয়াত শিল্পপতি সদানন্দ সামন্তর মেয়ে মালিনীর একটা প্রস্তাব নিয়ে। প্রস্তাব? ওনার ইচ্ছে এই জায়গা কিনা একটা মন্দির তৈরি করবেন, আর সেই মন্দিরে পূজক হবেন আপনি। কিন্তু আমরা জানি না, চিনি না, উনি এই প্রস্তাব দিলেন কেন? প্রশ্নটা স্বাভাবিক, তাই প্রমাণ দেওয়ার জন্য ওনার একটা ছবি আমি আমার বাড়িতে রেখেছি। ছবি? হ্যাঁ, ছবি। ব্যস্ত ওই ছবিটা দেখে আমি ভাবলাম যে আমাদের মেয়ে নন্দিনী নয়। আপনি ঠিক বলেছেন, এই মেয়ে আপনার নন্দিনী নয়। আচ্ছা বলুন তো, এই মেয়ে কি আপনার নিজের মেয়ে না পালিতা মেয়ে? নন্দিনী আমাদের মেয়ে, আমি তার মা। আপনি তাকে জন্ম দিয়েছিলেন হ্যাঁ। নাকি লালন পালন করে বড় করেছিলেন? হ্যাঁ, নন্দিনী আমাদের পালিত মেয়ে। আজ থেকে 25 বছর আগে পলাশপুর জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। পেয়েছিলেন? নন্দিনীকে আমি একটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করে নিয়ে এসে আমি আমার মেয়ের মতো মানুষ করেছি। নন্দিনী, তুমি নন্দিনী, তুমি কি বললে আমি 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 তোমাদের মেয়ে নই। না নন্দিনী না, তুই তুই আমাদের মেয়ে, আমি তোর মা। নাইবা আমি তোকে গর্ভে ধারণ করলাম, কিন্তু সেই ছোট্ট থেকে আমি তোকে বুকে আঁকলে ধরে বড় করে তুলেছি। বল। জানি মা, জানি, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। নন্দিনী, চুপ করে থেকো না মা, চুপ করে থেকো না। বলো মা, বলো, আমি কার মেয়ে? প্রতাপপুরে প্রয়াত শিল্পপতি সদানন্দ সামন্তর মেয়ে সোহিনী, মালিনীর যমজ বোন। যমজ বোন? সেদিন তোর আইডি ভোটার কার্ড দেখে আমি নিশ্চিত হয়েছিলাম, তাই তো তোকে আমি সামন্ত ভিলায় নিয়ে গেছিলাম মালিনীর ভূমিকা অভিনয় করার জন্য। কিন্তু মালিনী থাকতে নন্দিনী তার ভূমিকায় অভিনয় করবেন কেন? তাহলে কি মালিনী? এই, তাকে খুন করেছে সামন্ত ভিলার ম্যানেজার কৈলাস দাসের ছেলে শঙ্কর। এ তুমি কি বলছো? কি ঠিকই বলছি রে মা, তারা দুজন শীঘ্রই অ্যারেস্ট হবে। তুই হবি সামন্ত ভিলার আসল মালিক। কিন্তু আমার বাবা মা এখানে থাকবে। এই জায়গা কিনা একটা মন্দির তৈরি করবি, আর সেই মন্দিরে পূজক হবে তোর বাবা। সত্যি বলছো? কি সত্যি, একেবারে সত্যি। তুই তাড়াতাড়ি সামন্ত ভিলায় ফিরে যা, সেখানে তোর অভিষেক হবে। তুই রাস্তার মেয়ে থেকে হবি সত্যিকারের রাজনন্দিনী। উকিল কাকা, চলি রে মা, উকিল কাকা, আমি চলি। উকিল কাকা, উকিল বাবু। হ্যাঁ, চলুন, বাবা। আপনাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। মাগো, সামন্ত ব্ল্যাক ফেলে গেলে যদি তোর কোনো ক্ষতি করে দেয় ওই ম্যানেজার আর তার ছেলে শঙ্কর। আমি ষোলো বাঘের চেয়ে ভয়ঙ্কর। মরবে এবারে নন্দিনী, সত্যি সত্যি আমার হাতেই মরবে। আর তোকে মারতে আমরা বাপ ছেলে দুজনে মিলেই এসেছি। এ কৈলাস, নিজে খাই শ্বাস আর অন্যকে দিয়া ছোলা বাস। তাই হাজারবার আমাকে কৈলাস কৈলাস বলে চিৎকার করলেও আমি তোকে মালকিন বলে সালাম করবো না। তুই এখানে কেন এসেছিস? কে দিয়েছে তোকে এ বাড়ির ঠিকানা? আমি ম্যানেজারের শঙ্করকে এই বাড়িতে নিয়ে এসেছি। সেজন্য সে আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে। তুমি এত বড় বেঈমান জয়ন্ত। আমি বেঈমান? কেন? এতদিন তো আপনারাই বলেছেন আমি নাকি নন্দিনী জীবনটাকে নষ্ট করে দিয়েছি, তাহলে আজকে হঠাৎ অবাক হয়ে যাচ্ছেন কেন? অবাক হচ্ছে এই কারণেই, একদিন তুমি নন্দিনীকে ভালোবেসেছিলে, তাকে চাই তোমাদের খানে। সামন্ত ভিলার সমস্ত সম্পত্তির দখল চায়। তাই এই মুহূর্তে নন্দিনীকে এখানে একটা সই করতে হবে। না, নন্দিনী সই করবে না, কারণ সামন্ত বিলার সঙ্গে নন্দিনী কোনো সম্পর্ক নেই। না থাকলে দুজনের চেহারা হুবহু এক হয় কি করে? চেহারা যখন এক, সম্পর্ক নিশ্চয় আছে। আছে তো, একজন মালিনী আরেকজন নন্দিনী। সামন্ত শেরের সমস্ত সম্পত্তি অর্ধেক অংশ পাবে এই নন্দিনী। না, অর্ধেক নয়, পুরোটাই পাবে নন্দিনী, কারণ মালিনীকে আমি খুন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছি। এ শঙ্কর, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে খুন করেছিস? আমি এখানে শালা টাকার জন্য
আমি আমার বাবার গলায় ছুরিটা বসাতে পারি, সেখানে তোর বোন তো কোন ছাড়। তুই যখন নিজের মুখে স্বীকার করলি আমার বোনকে খুন করেছিস, তোকে আমি ফাঁসির কাঠে ঝুলাবো রে শয়তান। তার আগে আমি তোর বোনের কাছে তোকে আমি পাঠিয়ে দেবো রে শয়তানি। পারবি না, কিছুতেই মারতে পারবি না, কারণ তুই ভালো করে জানিস আমি মরে গেলে ওই সম্পত্তিটা কোনো অনাথ আশ্রমে চলে যাবে। তাহলে তোকে মেরে কোনো লাভ নেই, বরং তোর এই বুড়ি মাটাকে মেরে ফেলবো। তুমি উনার মাথায় পিস্তল ধরেছো কেন? তার আগে বলো এই বাড়ির অ্যাড্রেস তোমাদের কে দিয়েছে? মালিনী আমাকে ঠিকানা দিয়ে আমাদের দুজনকে এখানে আসতে বলেছিল। এ বলেছি আমাদের সঙ্গে নাকি গোপন কথা আছে, ও বাড়ি থেকে বলা যাবে না। বাপ শোনার সময় নেই। শঙ্কর, দেখ বুড়িটাকে ফুটুদ্দম করে। সরি মাসিমা, না বাবা না। আপনাকে মরতেই হবে। এলো আমার পিস্তল, পিস্তল গুলি কোথায়? না, ওটা তোমার পিস্তল নেই শঙ্কর, তোমার পিস্তল এখন আমার হাত। এই জয়দেব, তুমি আমাদের লোক হয়ে আমাদের সঙ্গে বেইমানি করছো। না, আমি তোমাদের লোক নই আর জয়দেব নই, আমি হলাম সিবিএল ইন্সপেক্টর জয়ন্ত অধিকারী। দিস ইজ মাই আইডেন্টি কার্ড। আমি তোমাদের ফাঁদে ফেলার জন্য এই বাড়িতেই নিয়ে এসেছি। ও বাবা শঙ্কর, ও শালা যে আমাদের চেয়েও ভয়ঙ্কর। এতদিন আমাদের খেয়েছে শ্বাস, এখন দিচ্ছে আমাদের পেছনে বাঁশ। চল পালাই। এতে কি করলি নন্দিনী, এতে কি করলি? নন্দিনী খাবে শ্বাস, আমার পেছনে এই শয়তানি, তুই আমার বাবাকে খুন করে ফেললি, তোকেও যাবে। তুমি কি করলে নন্দিনী? নিজের হাতে ওদেরকে গুলি করে মারলে। এবার যে তুমি আইনের চোখে অপরাধ, দাও পিস্তলটা তুমি আমার হাতে তুলে দাও। নন্দিনী, নন্দিনী, এসো দিদি, এসো রূপক। রূপক, তুমি আমার দিদির হাতটা ধরো, তোমরা সুখে থেকো, ভালো থেকো। চলো নন্দিনী, এবার যে তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। রাজার ঘরে জন্ম নিয়ে ছিলাম আমি জনম দুঃখিনী, প্রতিশোধ নিলাম তাই রাস্তার মেয়ে রাজনন্দিনী। মন মাঝি রে তোর খেয়াকে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে এখানে কোন কুলে, যাবি রে ভেসে এখানে কোন কুলে। মন মাঝি রে তোর খেয়াকে তুই দিলি যে পাল তুলে, যাবি রে ভেসে এ জানে কোন কুলে, যাবি রে ভেসে এ জানে কোন কুলে, যাবি রে ভেসে এ জানে কোন কুলে।